কথা শুনতে পাচ্ছ? ওকে, তাহলে আমরা আজকে রুই মাছের দ্বিতীয় লেকচারে চলে আসছি। এন্ড সেকেন্ড লেকচারে আমরা আজকে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র থেকে পড়া শুরু করব। দেখা যাক আজকে আমাদের চ্যাপ্টারটা শেষ হয় কিনা। ফাইন। সো কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এন্ড সবকিছু ক্লিয়ার আছে। তাহলে আমাদের আজকে লেকচার 2। রুই মাছ লেকচার 2। তাহলে আমরা আজকে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। ওকে, তো রক্ত সংবহন তন্ত্র আলোচনার আগে আমাদেরকে একটা টার্ম সম্পর্কে একটু ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে একবর্তনী সংবহন এবং দ্বিবর্তনী সংবহন। একবর্তনী সংবহন এবং দ্বিবর্তনী সংবহন, এই টপিকটা সম্পর্কে আমাদের আগে একটু ক্লিয়ার একটা ধারণা নিতে হবে যে হোয়াট ইজ একবর্তনী সংবহন আর দ্বিবর্তনী সংবহন। লেকচার গুলো শর্ট করলে ভালো হয়, কারণ কলেজ এক্সাম হচ্ছে। লেকচার তো শর্টই নিচ্ছি বাবা, লেকচার তো অনেক শর্ট নিচ্ছি, অনেক শর্ট নিচ্ছি না। এখন তো নর্মালি ক্লাসগুলো আমি 1 ঘন্টার বেশি তো 1-1.5 ঘন্টার বেশি তো হয় না, 1 ঘন্টার মধ্যে অনেকগুলো শেষ হয়ে যায়। সো আমার মনে হয় সমস্যা হবে না ইনশাল্লাহ। তো যে টার্মটা নিয়ে আমরা সবার প্রথমে জানার চেষ্টা করবো সেটা হচ্ছে একবর্তনী সংবহন এবং দ্বিবর্তনী সংবহন। একবর্তনী সংবহন, আরেকটা আছে দ্বিবর্তনী সংবহন। দ্বিবর্তনী সংবহন, একবর্তনী এবং দ্বিবর্তনী সংবহন সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো ধরো আমাদের হৃৎপিণ্ড, এই হচ্ছে একটা প্রাণীর হৃৎপিণ্ড। তো মানুষের ক্ষেত্রে হৃৎপিণ্ড আমি আঁকাইলাম। তো মানুষের ক্ষেত্রে হৃৎপিণ্ডটা থেকে রক্তটা সারা দেহে যায়। সারাদেহ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা হয়ে হার্টে আসে। এগুলো আমরা জানি। হার্টে আসার পরে এই রক্তগুলা কিন্তু আবার কোথায় যায়? এই রক্তগুলা একটা অঙ্গে যায়, যে অঙ্গের নাম হচ্ছে আমরা সবাই জানি ফুসফুস। ফুসফুস নামক একটা অঙ্গে এই রক্তগুলা চলে যায় অক্সিজেন যুক্ত হইতে বা পরিষ্কার হইতে, তাই তো? ফুসফুস থেকে আবার হার্টের মধ্যে ফিরে আসে, ওগুলো আমরা জানি। তাহলে ব্যাপারটা খেয়াল করো, আমরা দ্বিবর্তনী সংবহনটা আগে দেখতেছি। তাহলে এখানে যেটা হচ্ছে যে দেহ থেকে হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড, দেহ থেকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে ফুসফুস, হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ড, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ড, এবং তারপরে দেহ। এই যে সংবহনটা আমরা দেখলাম যে দেহ থেকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে ফুসফুস, তারপরে আবার হৃৎপিণ্ড, তারপর দেহ। তাহলে একটা চক্র সম্পন্ন করতে হার্টের মধ্যে রক্ত কয়বার ঢুকলো বলো? একটা চক্র সম্পন্ন করতে হার্টের মধ্যে রক্ত কয়বার ঢুকলো? টেল মি, কয়বার ঢুকলো? একটা চক্র সম্পন্ন করতে হার্টের ভিতরে রক্ত প্রবেশ করছে 2 বার। কয়বার? 2 বার। এই জন্য এটাকে দ্বিচক্রী সংবহন আমরা বলতেছি। তাহলে একটা চক্র সম্পন্ন করতে যে হার্টের ভিতরে 2 বার রক্ত পরিবাহিত হয় বা 2 বার রক্ত প্রবেশ করে, তখন সেটাকে আমরা দ্বিচক্রী সংবহন বলে থাকি। তাহলে এটা হচ্ছে দ্বিচক্রী সংবহন বা দ্বিবর্তনী সংবহন। এটাকে আমরা কি বলতেছি? দ্বিবর্তনী সংবহন। তাহলে একবর্তনী সংবহন কোনটা? একবর্তনী সংবহন এইটা করতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের রুই মাছের হৃৎপিণ্ড সম্পর্কে জানতে হবে। রুই মাছের হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ডটা এভাবে শুরু হয় সাইনাস ভেনোসাস দিয়ে। এটা একটা উপপ্রকোষ্ঠ, সাইনাস ভেনোসাস নামক একটা উপপ্রকোষ্ঠ। তারপর রক্তটা প্রবেশ করে হচ্ছে অ্যাট্রিয়ামে। কোথায় প্রবেশ করে? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম থেকে রক্তটা চলে যায় ভেন্ট্রিকলে।
অ্যাট্রিয়াম থেকে রক্তটা চলে যায় ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল থেকে এখানে আবার থাকে একটা বালবাস আর্টারিওসিস, বালবাস আর্টারিওসিস। এই হচ্ছে কার হৃৎপিণ্ড? রুইমাসের হৃৎপিণ্ড। এবং এখানে রক্তটা কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড ব্লাড, কার্বন ডাইঅক্সাইড ব্লাড এখান থেকে প্রবেশ করতেছে এবং এখান থেকে কার্বন ডাইঅক্সাইড ব্লাডই বের হচ্ছে। তাহলে ব্যাপারটা খেয়াল করো কি হচ্ছে, রক্তটা দেহ থেকে হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ড থেকে আবার দেহে ফিরে যাচ্ছে। তাহলে এখানে একটা সার্কিট বা একটা চক্র সম্পন্ন করতে যে কয়টা সার্কিট হচ্ছে? একটা সম্পন্ন করতে যে কয়বার হৃৎপিণ্ডের মধ্যে রক্তটা প্রবেশ করতেছে? কয়বার? একবার, একবার প্রবেশ করতেছে। যার কারণে এটাকে বলা হয় একবর্তনী সংবহন। এটা হচ্ছে কি? একবর্তনী সংবহন। ওকে। এবং একবর্তনী সংবহনটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সিঙ্গেল সার্কিট। বুঝলাম তো? রুইমাস সিঙ্গেল সার্কিট সংবহন বলি আমরা এটাকে, সিঙ্গেল সার্কিট, এক বর্তনী, সার্কিট মানে বর্তনী। জিনিস খেয়াল করো, যেটা দ্বিবর্তনী সংবহন ছিল সেখানে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড হৃৎপিণ্ডে পড়ছিল, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে গেছে, ফুসফুস থেকে ব্লাডটা কি হয়ে গেছে? অক্সিজেনেটেড হয়েছে। তারপর হৃৎপিণ্ড এবং সারা দেহের মধ্যে কি ব্লাড গেছে? অক্সিজেনেটেড ব্লাড গেছে। খেয়াল করো, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্টে গেছে, হার্ট থেকে ফুসফুসে গেছে, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত হয়ে আবার হার্টে আসে, তারপর সারা দেহে গেছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসলো, বের হইলো অক্সিজেন যুক্ত রক্ত। দ্যাট ইজ পসিবল ফর ডাবল সার্কিট সার্কুলেশনে। বাট সিঙ্গেল সার্কিট সার্কুলেশনে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকছে এবং কার্বন ডাইঅক্সাইড হয়ে বের হয়েছে। এই জন্য রুই মাছের যে হার্টটা, এটা হচ্ছে রুই মাছের হার্ট। এই জন্য রুই মাছের হার্টটাকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে এই ধরনের হার্টকে আমরা কি হার্ট বলতেছি? কুইকলি বলো। এই ধরনের হার্টকে আমরা কি হার্ট বলতেছি? ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলতেছি। এই ধরনের হার্টকে আমরা কি বলতেছি? ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। শিরা কেন বলতেছি? কারণ হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড ব্লাডটাই খালি আসা যাওয়া করতেছে, অন্য কোনো ব্লাড আসা যাওয়া করতেছে না। এই জন্য আমরা এটাকে ভেনাস হার্ট বলতেছি। এই প্রশ্নটা মাঝে মাঝে আসে রুই মাছের ক্ষেত্রে, যে রুই মাছের হৃৎপিণ্ডটাকে কেন ভেনাস হার্ট বলা হয়? কেন বলা হয়? কারণ রুই মাছের হৃৎপিণ্ড একবর্তনী সংবহন দেখায় এবং একবর্তনী সংবহনের ক্ষেত্রে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড ব্লাড হার্টে ঢুকে এবং সেটাই বের হয়। যার কারণে রুই মাছের হৃৎপিণ্ডটাকে আমরা ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলি। কারণ এই হৃৎপিণ্ডের মধ্যে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড ব্লাড পরিবাহিত হয়। বুঝছি? আজকে তোমাদের ভাইয়ের শরীরটা একটু খারাপ, বুঝছো? আজকে ক্লাসটা নিতে আমার খুবই কষ্ট হইতেছে, শরীরটা খারাপ। আজকে আমি বেশিক্ষণ ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না, হয়তো বা বেসিক আলোচনা করে আজকে ক্লাসটা শেষ করতে দিতে হবে। এবং শরীরটা খুবই, আবার তোমার হয়তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারতেছো, ঠিক আছে? আজকে শরীরটা খুবই খারাপ। আজকে হচ্ছে সারাটা দিন তোমাদের এই যে সাইকেল 2 এর যে ট্রেলারটা, সাইকেল 2 এর ট্রেলার শুট করতে যে আজকে আমার সারাদিন গেছে। আজকে সাইকেল 2 এর যে ট্রেলারে কত কিছু করছি, সাইকেল 2 এর ট্রেলারে আমি ট্রেলারের কথা এখন বলে দিলে হবে? সাইকেল 2 এর যে ট্রেলারটা আসতেছে ভাই, ওই ট্রেলারটা দেখলেও তোমাদের বায়োলজি পড়া হবে। এমন একটা ট্রেলার বানাইতেছি ভাইয়া, এই ট্রেলার দিয়ে তোমাদের বায়োলজি পড়া হয়ে যাবে। ট্রেলারের মধ্যে বায়োলজি পড়াবো আমি এবার ট্রেলারে কোর্সের কথা কম, বায়োলজির কথা বেশি থাকবে। তো সকাল 9টা থেকে একদম বেলা 5টা পর্যন্ত বোটানিক্যাল গার্ডেনে আজকে শুট করছি, ভিডিও তো দিছিলাম। শুট করে আসার পরে আবার বাসায় আসে নানুকে নিয়ে গেছি চোখের ডাক্তারের কাছে। নানুর চোখের একটা সার্জারি করা লাগবে, ছানির, ডাক্তারের কাছে গেছি। সেইখান থেকে আসছি মনে হয় কয়টায়, রাত 8:30 নাকি 9টায়। এসে আমার শরীর চলতেছে না, পুরা একদম খারাপ অবস্থা আছে, দেখেই বুঝতে পারতেছো। আর ক্লাস তো নিতে হবে, এই জন্য আজকে অল্প পড়াবো। রাগ করবো অল্প বললে? অল্প পড়ালে কি তোমার রাগ করবা? আই থিঙ্ক করবা না। ঠিক আছে? সো ইনশাল্লাহ পরশুদিন তো ক্লাস আছে, পরশুদিন পুরো চ্যাপ্টার। আজকে একদম অল্প পড়াবো, আই গেস আমার ভাইয়া পুরা কষ্ট পাবে না। ঠিক আছে? ওকে বাবা, ঠিক আছে। তাহলে দেখো, আমরা শিরা হৃৎপিণ্ড এটুকু তো আমরা বুঝলাম। এখন আমরা রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কি কি আছে এটা একটু আমরা আলোচনা করবো। রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কি কি আছে? তো আমরা সার্কুলেশন সিস্টেম
সার্কুলেটরি সিস্টেম অফ রোহু ফিশ। রোহু ফিশ নিয়ে আমরা আলোচনা করতেছি। সার্কুলেটরি সিস্টেম মানে রক্ত সংবহন তন্ত্র বা সংবহন তন্ত্র আমরা যেটাকে বলি। আচ্ছা, তো এইখানে আমরা তিনটা উপাদান পাবো। কয়টা বলো তো ভাইয়া? কয়টা উপাদান পাবো আমরা? তিনটা উপাদান পাবো, তিনটা। নাম্বার ওয়ান যে উপাদানটা পাবো সেটা হচ্ছে ব্লাড বা রক্ত। অ্যাজ ইউজুয়াল রক্তটা উপাদান হিসেবে কাজ করবে। নাম্বার টু যে উপাদানটা পাবো সেটা হচ্ছে ভাইয়া হার্ট, যেটা আমরা একটু দেখাইছি, বা হৃৎপিণ্ড। হার্ট বা হৃৎপিণ্ড। এবং নাম্বার তিন আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল বা রক্তনালী বা রক্ত নালী। এই তিনটা জিনিস আমরা পাবো। অ্যাজ ইউজুয়াল এই তিনটাই পাওয়া যায়। তাহলে আমরা রক্ত পাবো। এখন বলো, মাছ কাটলে, রুই মাছ তো কাটা আমরা দেখছি, তো মাছ কাটলে আমরা, রোহু ফিশ মানে রুই মাছ? জি ভাইয়া। রোহু, রোহু না রুহ? হাই হাই, রোহু না রুহ হবে এটা? রোহু ফিশ না রোহু ফিশ? ছি 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 শুভ্র, ছি ছি ছি, তোমার ইংলিশের এই অবস্থা। রোহু না রুহ বলো তো? একটু বলে দিও, আমি মাঝে মাঝে এরকম একটু ইংলিশে একটু ভুল করে ফেলি বলাদের মতো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম শোনো, তো রক্ত পাবো, রক্তনালিকা পাবো এবং হার্ট বা হৃৎপিণ্ড পাবো। রক্তটা, এখন রুই মাছ কাটলে আমরা যে রক্ত পাই, রুই মাছ কাটলে বা যে কোনো মাছ কাটলে আমরা যে রক্ত পাই, রক্তের রং কি বলো? রোহু, রোহু না? হ্যাঁ ঠিক আছে। যে কোনো মাছ কাটলে আমরা যে রক্ত পাই, সে রক্তের রং কি থাকে? কি থাকে রক্তের রং? রক্তের রং থাকে লাল। ক্লাস কি আটকায় গেছে? ক্লাস কি আটকায় গেছে? না, রক্তের রং থাকে না। আপনার ভাইয়া, আপনার একটা ক্লাসের জন্য 36 আওয়ার্স ওয়েট করতে হয়, যেটা অনেক কষ্টের বিষয়। তবে কবে থেকে উইকে 4 দিন ক্লাস হবে তার ওয়েট করতেছি। এই সাইকেল 2টা আসুক না, সাইকেল 2 আর সাইকেল 4 একসাথে চলবে। সাইকেল 2 আর সাইকেল 4 একসাথে চলবে, বুঝছো? তখন খেলা হবে, তখন খেলা হবে। তখন সপ্তাহে 4 দিন করে ক্লাস নিব। আবার তখন আবার বলবো ভাইয়া পারতেছি না, ভাইয়া বসকায় যাইতেছি, ভাইয়া কষ্ট হইতেছে, আর দিয়েন না, এত চাপ দিয়েন না। কিন্তু আমি তখন শুনবো না। তখন আমি আবার সপ্তাহে 4 দিন। দেখো, সামনের জুন মাস আরাম করে নাও। জুন মাসে যত আরাম করার করে নাও, জুলাই মাসে তোমাদের উপর দিয়ে যুদ্ধ হবে, যুদ্ধ। আর জুলাই মাসে সবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিব, সকল স্টুডেন্টের বিরুদ্ধে। কারণ জুলাই মাসে আমি আবার সপ্তাহে 4 দিন করে ক্লাস দিব, সাইকেল 2 এন্ড সাইকেল 4। মনে থাকে যেন। ওকে, তো আসো আমরা আস্তে আস্তে এক একটা টপিক আলোচনা করি। প্রথমে হচ্ছে আমরা রুই মাছ আলোচনা, মানে রক্ত আলোচনা করি। রক্ত, প্রথম হচ্ছে রুই মাছের রক্ত নিয়ে আলোচনা করবো। রক্তটা রক্তরস এবং রক্তকণিকা নিয়ে তৈরি। রুই মাছের রক্ত রক্তরস এবং রক্তকণিকা দিয়ে তৈরি। রুই মাছের রক্ত কি দিয়ে তৈরি? কিন্তু রক্তের উপাদান কি? রক্ত রস আর রক্ত কণিকা। রুই মাছের রক্ত কি দিয়ে তৈরি? রক্ত রস আর রক্ত কণিকা দিয়ে তৈরি। এবং এখানে লোহিত রক্ত কণিকা আছে বলেই কিন্তু এই রক্তটা লাল হয়। তো রক্ত রসের মধ্যে আমরা কি পাচ্ছি? রক্ত রসের মধ্যে আমরা পাবো পানি, জৈব ও অজৈব উপাদান। এগুলো আমাদের এখনই মুখস্থ করার দরকার নাই, কারণ আমরা এইগুলা মানব দেহের যে রক্ত সংবহন তন্ত্র যে চ্যাপ্টারটা আসতেছে আমাদের সাইকেল 4-এ, আগামী মাসে লঞ্চ হবে ইনশাল্লাহ। ওইখানে আমরা ডিটেলসে রক্ত জিনিস পারবো। ঠিক আছে, ডিটেলসে। রক্তকণিকা, রুই মাছের দেহে 2 রকমের রক্তকণিকা পাওয়া যায়। প্রথমত রুই মাছের রক্তের রং লাল, তার কারণে রুই মাছে কোন রক্তকণিকা থাকবে? রুই মাছের রক্তের রং যেহেতু লাল, রুই মাছের দেহে কোন রক্তকণিকা থাকবে বলো? কোন রক্তকণিকা থাকবে রুই মাছের দেহে? অবশ্যই লোহিত রক্তকণিকা থাকবে। লোহিত রক্তকণিকা না থাকলে লাল হওয়ার কথা না। তাহলে রুই মাছের মধ্যে লোহিত কণিকা আছে, লোহিত কণিকা। এখন তোমরা বলো, কোন রক্তকণিকা না থাকলে দেহের প্রতিরক্ষা দেওয়া সম্ভব না?
কোন রক্তকণিকা না থাকলে দেহের প্রতিরক্ষা হবে না? অবশ্যই শ্বেত রক্তকণিকা। কারণ শ্বেত রক্তকণিকা না থাকলে দেহের প্রতিরক্ষা থাকবে না এবং সবারই প্রতিরক্ষা দরকার। এর কারণে তার শ্বেত কণিকাও থাকবে, শ্বেত কণিকা থাকবে। তো লোহিত কণিকার ক্ষেত্রে মনে রাখবা এটা অবশ্যই হিমোগ্লোবিন যুক্ত। লোহিত কণিকা অবশ্যই হিমোগ্লোবিন যুক্ত, লোহিত রক্তকণিকা অবশ্যই হিমোগ্লোবিন যুক্ত, যার কারণে তো সে লাল। এবং আরেকটা কথা মনে রাখবা, নিউক্লিয়াস যুক্ত। লোহিত রক্তকণিকার নামটা শুনলেই, লোহিত রক্তকণিকার নামটা শুনলেই আমাদের মাথার মধ্যে কি আসে? নিউক্লিয়াস বিহীন। কিন্তু প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা আমার যে স্টুডেন্ট করছে তারা অবশ্যই বলতে পারবে লোহিত রক্তকণিকার ক্ষেত্রে শুধুমাত্র স্তন্যপায়ীদের নিউক্লিয়াস থাকে না। শুধুমাত্র কাদের নিউক্লিয়াস থাকে না লোহিত রক্তকণিকার ক্ষেত্রে? স্তন্যপায়ীদের। তাহলে স্তন্যপায়ী লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই, কিন্তু বাকিদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকবে। সেই হিসাবে কার নিউক্লিয়াস পাচ্ছি আমরা এখানে? রুই মাছের পাচ্ছি। ওকে, এবং এটার আকৃতিটা গোলাকার টাইপের, গোলাকার বা ডিম্বাকার এরকম টাইপের হইতে পারে। ডিম্বাকার, ডিম্বাকার নট ডি অবতল, ডিম্বাকার। যেহেতু নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটাকে স্থান দেওয়ার জন্য তার আকৃতিটা ডিম্বাকারের মতো হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে শ্বেত রক্তকণিকা এইখানে অবভিয়াসলি মনে রাখতে হবে শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকৃতি নাই। আবার বলছে নির্দিষ্ট কোনো আকৃতি নাই, তাহলে নির্দিষ্ট আকৃতি নাই। যেহেতু নির্দিষ্ট আকৃতি নাই এর কারণে এটাকে বলা হয় অ্যামিবয়েড। অ্যামিবয়েড, এই জন্য এটাকে কি বলা হয়? অ্যামিবয়েড। অ্যামিবয়েড, যেহেতু নির্দিষ্ট কোনো আকৃতি নাই এই জন্য লোহিত রক্ত শ্বেত রক্তকণিকার অ্যামিবয়েড। অ্যামিবয়েড মানে কি? অ্যামিবা কেমন? এরকম, অ্যামিবা এরকম দেখতে। এবং যে অবশ্যই শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থাকবে, অবশ্যই শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থাকবে। এবং অ্যামিবার একটা ব্যাপার আছে, অ্যামিবার এই যে গঠনটা চেঞ্জ হয়, ওগুলোকে ক্ষণপদ বলে, সিউডোপড বা ক্ষণপদ বলে। সে তার গঠনটা চেঞ্জ করে এইভাবে, সে তার গঠনটা কি করে? এভাবে চেঞ্জ করে। এটাকে সিউডোপড, সিউডোপড বা ক্ষণপদ বলে। তো এইটাই হচ্ছে শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য। শ্বেত রক্তকণিকার এরকম ক্ষণপদ আছে, শ্বেত রক্তকণিকার এরকম কি আছে? ক্ষণপদ আছে, যেগুলো সে চেঞ্জ করে 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 ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে। ডান্স দেখাই দিলাম একটা, এরকম করে চেঞ্জ করে 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 সে কি করে? তার আকৃতি চেঞ্জ করে এবং জীবাণুকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করে। এটাই বলছে ক্ষণপদীয় অ্যামিবয়েড। এবং অবভিয়াসলি আমরা কি দেখতে পারতেছি? আমরা নিউক্লিয়াস দেখতে পারতেছি, নিউক্লিয়াস। এবং বর্ণহীন। শ্বেত রক্তকণিকা তো অলওয়েজ বর্ণহীনই হয় বেশিরভাগ ক্ষেত্রে। ডান, তাহলে এই হচ্ছে শ্বেত রক্তকণিকার কথাবার্তা। তাহলে রক্তকণিকা শেষ। তাহলে আমরা দুই রকমের রক্তকণিকা পেলাম, শ্বেত রক্তকণিকার বর্ণনা আমরা দেখলাম এবং তার আগে আমরা লোহিত রক্তকণিকার বর্ণনাও দেখছি। তাহলে এর মাধ্যমে আমাদের রুই মাছের রক্তের কিস্সা খতম হচ্ছে। অ্যামিবার মতো আকারবিহীন, হ্যাঁ অ্যামিবার যেরকম নির্দিষ্ট কোনো আকৃতি নাই, যেরকম জীবাণু গ্রহণ করবে জীবাণুর সাথে তারতম্য করে তার আকারটাও চেঞ্জ হবে। হ্যাঁ, এইভাবেই অ্যামিবার মতো লোহিত শ্বেত রক্ত। আমাদের যখন আমরা শ্বেত রক্তকণিকা পড়বো, মানুষের দেহে যখন শ্বেত রক্তকণিকা পড়বো এর একই অবস্থা। মানুষের শ্বেত রক্তকণিকা আবার দুই রকমের, দানাদার আর অদানাদার, গ্রানুলোসাইট অ্যাগ্রানুলোসাইট। ওগুলো আমরা পরে যাবো, ওগুলো আমরা যখন প্রাণী বিজ্ঞান পড়বো তখন আমরা ডিটেলসে ঢুকবো। এখন তো প্রাণী বিজ্ঞানই পড়তেছি যদিও, ফাইন। এবার আমরা পাতা উল্টায় পরের পাতায় যাবো। এবার আমরা হৃৎপিণ্ডের গঠনটা ভালো করে পড়বো। এবার আমরা হৃৎপিণ্ডের গঠন পড়বো, হৃৎপিণ্ড। তাহলে রক্ত তো একটু কেমন জানি ভস্কায় গেছে, উচ্চ রক্তের জায়গাটা, এটাকে আমি একটু দেখি ঠিক করা যায় কিনা, জায়গা বের করতে হবে। তাহলে কেমন জানি হয়ে গেছে, এটাকে আমি একটু ক্রপ করি, ক্রপ করে এটাকে আমরা এদিকে নিয়ে আসি। এটাকে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল বা শ্বেতকণিকার বর্ণনা এখানে দিয়ে দিলাম, একদিকে চলে গেল। তো এখানে আমরা জায়গা পেয়ে গেলাম
হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে 1 নম্বর উপাদান শেষ, মানে রক্ত শেষ। এবার আসবো আমার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ড। এই সাইকেল 2 তে তো অলরেডি দেখলাম 16-17 জন জয়েন করছে টুকটাক। প্রথম দিকে আসলে জয়েন করে না, আর প্রথম দিকে আসলে তোমাদেরকে সাইকেলের জন্য বলাটাও ঠিক না, কারণ অনেক সময় আছে। তাড়াহুড়া করে কেনার কিছু নাই, আমি বলতেছি সাইকেল 2 তে তাড়াহুড়া করে জয়েন করা লাগবে এমন না। তবে সাইকেল 2 তে উদ্ভিদ বিজ্ঞান পড়াবো, সো জয়েন কইরো সবাই, এটা কেউ বাদ দিও না। উদ্ভিদ বিজ্ঞান যেহেতু পড়বো, সবাই জয়েন কইরো। বাট এখন তাড়াহুড়ার দরকার নাই, শেষ সময় জাস্ট ক্লাসের 1-2 দিন আগে জয়েন করতে পারলেই হবে, বা যারা ওয়েব অ্যাপে ক্লাস করতে হবে যেদিন ক্লাস শুরু হবে 10 তারিখ ওই দিন জয়েন করলেও চলবে। এখন তাড়াহুড়ার কিছু নাই, ঠিক আছে? আস্তে ধীরে করো, কোনো সমস্যা নেই। আর যার খুব ইচ্ছা সে এখনই করো, এখন থেকে করলে তো নতুন করে কিছু দিতে পারবো না তোমাদেরকে, ঠিক আছে? ওকে, তো হৃদযন্ত্র, রুই মাছের হৃৎপিণ্ডটা দেখতে কেমন? আমি রুই মাছের হৃৎপিণ্ডটা প্রস্থচ্ছেদ করলে যেরকম হবে দেখতে, সেটাকে আমি আগে আঁকাচ্ছি। প্রস্থচ্ছেদে দেখতে কেমন হবে, মাছ বরাবর কাটলে কেমন হবে, সেটাকে আমি আগে আঁকাই। তো প্রথম দিকে তার বডির পোর্শনটা আমি আঁকাই ফেলি। বাল্বের মতো একটা এরিয়া আছে, এটাকে বালবাস আর্টেরিওসাস বলে। এটাকে কি বলা হয়? বালবাস আর্টেরিওসাস, ঠিক আছে? বালবাস আর্টেরিওসাস। জি ভাই তাড়াতাড়ি দরকার, কলেজে আগে যাবে। আচ্ছা সমস্যা নাই, কলেজের আগে আমার শেষ হয়ে যাবে। তোমরা জানো সাইকেল 2 এর, সাইকেল 4 এর মাধ্যমে পানি বিজ্ঞান শেষ হয়ে যাবে সব সিলেবাস। আচ্ছা, তারপরে দেখো এইভাবে করে আরেকটা পোর্শন আঁকাবা, এইভাবে ভেন্ট্রিকল আঁকাবা, ভেন্ট্রিকল পোর্শন আঁকাবা। আঁকানোর পরে এইখান থেকে একটু ফাঁকা দিবা, এরকম জায়গা ফাঁকা করবা। প্রথমে এরকম করে আঁকাবা, আঁকানোর পরে এই জায়গাতে একটু কাটবা সাইড থেকে। হ্যাঁ, সাইড থেকে কাটার পরে এইভাবে করে বাঁকিয়ে এরকম একটা অংশ আঁকাবা, এরকম বাকি। একটু বেশি দেখে গেছে এই সাইডটা। এই খেয়াল করো, স্টেপ বাই স্টেপ দেওয়ার পরে এই সাইডটা একটু মোটা করে দিয়ে দিবা। এই হয়ে গেল, এই হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। ওকে, এখন দেখো কোথায় কি আছে। এই যে উপরে যে পার্ট, এবং অবশ্যই ভিতরে নীল কালি দিয়ে আমি আঁকাবো, যেহেতু এরা পুরোটাই কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করতেছে। উপরে এই জায়গাটা বাল্বের মতো হবে, বাল্বের মতো, কারণ এর নামই হচ্ছে বালবাস আর্টেরিওসাস। এর নাম কি? বালবাস আর্টেরিওসাস। বালবাস আর্টেরিওসাস মানে আর্টারির মতো কাজ করতেছে। এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে কি? ভেন্ট্রিকল। এবং এই ভিডিও বরাদ দিয়ে দিব। আর কোনটাকে কি বলে দেখো, প্রথমত মেন প্রকোষ্ঠগুলা। প্রথমটা হচ্ছে অ্যাট্রিয়াম, প্রথম হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ। অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম বা অলিন্দ। আর এটা হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়। এটা হচ্ছে কি? ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল মানে কি? ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয়। অ্যাট্রিয়াম মানে অলিন্দ, ভেন্ট্রিকল মানে নিলয়। অ্যাট্রিয়াম মানে অলিন্দ, ভেন্ট্রিকল, এগুলো আমরা 9-10 পড়ছি ভাইয়ারা। অ্যাট্রিয়াম, নিলয় নামগুলোকে 9-10 আমরা পড়ছি, একটু বলো তো। 9-10 কি আমরা নামগুলো পড়ি নাই? পড়ার তো কথা। আচ্ছা, এই যে যে নামটা, এটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। এই নামটা হচ্ছে এই জায়গাটা প্রকোষ্ঠ, উপর প্রকোষ্ঠ এটাকে বলা হয় সাইনাস ভেনোসাস। এই উপপ্রকোষ্ঠের নাম হচ্ছে কি? সাইনাস ভেনোসাস। আর এই যে উপপ্রকোষ্ঠ, এই যে অংশটা, উপপ্রকোষ্ঠ বললে ভুল হবে, এটা আসলে একটা অংশ, এর নাম হচ্ছে বালবাস, বালবাস আর্টেরিওসাস। আর্টেরিওসাস, বালবাস আর্টেরিওসাস। তাহলে এই হচ্ছে 4টা অংশ। যদিও প্রধান অংশ হচ্ছে অ্যাট্রিয়াম, প্রধান অংশ হচ্ছে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল এই দুই হচ্ছে প্রধান অংশ। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলটাই হচ্ছে প্রধান অংশ। তাই দেখো সাইনাস ভেনোসাস, একটু খেয়াল করো। সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, রুই মাছের সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সাইনাস ভেনোসাস আগে প্রবেশ করে।
নামগুলো একটু ভাঙার চেষ্টা করি, আমরা তো পড়ে গেছি, নামগুলো এখন একটু ভাঙার চেষ্টা করি। একটা কথা মনে রাখবা, হার্টের দিকে সরি অক্সিজেন নিয়ে যাচ্ছে না কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাচ্ছে তা দিয়ে আমরা শিরা ধমনী নামকরণ করি, এটা ভুল প্রসেস, এটা ভুল প্রসেস। মনে রাখবা, হার্টের দিকে যারা প্রবেশ করে তারা হচ্ছে শিরা বা ভেইন। হার্টের দিকে যারা প্রবেশ করে, কি বললাম, হার্টের দিকে যেসব নালিকা প্রবেশ করে ওইগুলাকে বলে শিরা বা ভেইন, যেমন ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, ফুসফুসীয় শিরা। হার্ট থেকে যারা বের হয়ে যায় তারা হচ্ছে ধমনী, যেমন মহাধমনী, ফুসফুসীয় ধমনী বা আর্টারি। তাহলে হার্টের দিকে প্রবেশ করলে ভেইন বা শিরা, হার্ট থেকে বের হয়ে গেলে আর্টারি বা ধমনী। হার্টের দিকে প্রবেশ করলে ভেন বা শিরা, হার্ট থেকে বের হয়ে গেলে আর্টারি বা ধমনী। ওকে, তাহলে হার্টের দিকে প্রবেশ করতেছে, এটা একটা উপপ্রকোষ্ঠ, পুরোপুরি প্রকোষ্ঠ না, প্রকোষ্ঠ গঠনের আগে একটা অংশ, এই জন্য ভেনোসাস, কারণ সে শিরা, ভেনোসাস ঢুকতেছে তাকে দিয়ে, এটা একটা শিরা। আমাদের যেরকম ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা থাকে, ধরো এটা সেটা, কিন্তু এটা এখানে এসে ফুলে গেছে, এই নালীটা এখানে এসে ফুলে গেছে। এর ডেভেলপমেন্টটা কেমন খেয়াল করো, প্রথমে নালীটা এরকম ছিল, এরকম হয়ে তারপরে সেটা আর্টারিতে প্রবেশ করত, তারপরে সেটা ভেন্ট্রিকলে, অ্যাট্রিয়ামে, এ হচ্ছে অ্যাট্রিয়াম, এ হচ্ছে ভেন্ট্রিকল, তারপরে হচ্ছে বালবাস আর্টেরিওসাস, এরকম ছিল প্রথমে। কিন্তু এটা ছিল হচ্ছে ভেনোসাস, এটার নাম কি ছিল, ভেনোসাস, কারণ এটা একটা শিরা, যেমন ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। কিন্তু এইটা একটা পর্যায়ে এসে একটু স্ফীত হয়ে যায়, এই ভেনটা শেষ পর্যায়ে এসে একটু স্ফীত হয়ে যায়, এই স্ফীত হওয়ার কারণে এটার নাম হয়ে যায় সাইনাস ভেনোসাস। কি নাম হয়ে যায়, সাইনাস ভেনোসাস। তাহলে সাইনাস মানে কি, কোন নালিকা, যেখানে সাইনাস পাওয়া, মনে রাখবা, কোন নালিকা যদি হঠাৎ করে স্ফীত হয়ে যায়, কি বললাম, কোন নালিকা যদি হঠাৎ করে স্ফীত হয়ে যায় তখন সেটাকে বলা হয় সাইনাস। ইভেন এটা একটা নালী ছিল, একটা ভেইন ছিল বা একটা শিরা ছিল, শেষ মাথায় এসে স্ফীত, দেখো এটা স্ফীত না, স্ফীত তো, এই জন্য সাইনাস ভেনোসাস। তাহলে এটাকে কি আমি প্রকোষ্ঠ বলতে পারি, এইটা একটা শিরা ছিল, এখানে এসে ফুলে গেছে, তাহলে এটাকে কি আমরা হার্টের একটা প্রকোষ্ঠ বলতে পারি? রুইমাসের হার্টের প্রকোষ্ঠ বললে কি ঠিক হবে, বলো, এটা কি রুইমাসের প্রকোষ্ঠ বলতে পারি? না, বলতে পারি না। এই জন্য এটাকে আমরা সাইনাস ভেনোসাস উপপ্রকোষ্ঠ বলতেছি, প্রকোষ্ঠের আগের একটা উপবৃদ্ধি, প্রকোষ্ঠের আগে একটা উপবৃদ্ধি, সাইনাস ভেনোসাস। অ্যাট্রিয়াম একটা প্রকোষ্ঠ, ভেন্ট্রিকল একটা প্রকোষ্ঠ, এ ব্যাপারে কোনো ডাউট নাই। তাহলে হার্টে, তার মানে মাসের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। পরে আসছি আমরা বাচ্চাকালে, হার্টের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। পরে আসছি বাচ্চাকালে বলতে ওই পানি বিমূর্ত শ্রেণীবিন্যাস অধ্যায়ে, মাসেরটা দ্বিপ্রকোষ্ঠ, উভচরেরটা ত্রিপ্রকোষ্ঠ, সরীসৃপেরটা অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ এক্সেপ্ট কুমির, পাখি আর স্তন্যপায়ীটা 4 প্রকোষ্ঠ। তাহলে এই সেই 2টা প্রকোষ্ঠ, মেইন প্রধান প্রকোষ্ঠ। আচ্ছা, হাত থেকে বের হয়ে গেলে কি, যে সকল নালিকা হাত থেকে বের হয়ে যায় ওদেরকে কি বলে, বলো, যে সকল নালিকা হাত থেকে বের হয়ে যায় তাদেরকে আমরা কি বলি, আর্টারি বা ধমনী, আর্টারি বা ধমনী। তাহলে আর্টারিওসাস, আর এটা বের হওয়ার সময় বাল্বের মতো একটা শেপ নিছে, বাল্বের মতো একটা শেপ নিছে, এটা বলা হয় শেপ নিছে, যার কারণে এটাকে আমরা বলি বালবাস আর্টারিওসাস, বালবাস আর্টারিওসাস, আর্টারিওসাস কোন আর্টারি। আরেকটা কথা মনে রাখবা, কিছু কিছু মাছের ক্ষেত্রে এরকম কোণের মতো শেপ নেয় বের হওয়ার সময়, উল্টা হয়ে কোণের মতো শেপ নেয়, এরকম কোণের মতো শেপ, কোণ, কোণের মতো, কোণ আইসক্রিমের মতো কোণের মতো শেপ নেয়, তখন এটাকে কোনাস আর্টারিওসাস বলে, এটাকে তখন, তখন এটাকে কোনাস আর্টারিওসাস বলে। বাট রুই মাছের ক্ষেত্রে কোনাস আর্টারিওসাস নাই, রুই মাছের ক্ষেত্রে কোনাস আর্টারিওসাসটা নাই, এটা মনে রাখতে হবে। শুভ্র আজকে পুরাই হিট আছে, শার্টের বোতাম খোলা, আজকে তোমাদের রাব্বি ভাই আমার সাথে, ও বলতে ভুলে গেছি, এবারের সাইকেল 2 এর
এবারে সাইকেল 2 এর মানে ট্রেলার বললে ভুলে বেড়ে শর্ট ফিল্ম বলা উচিত। তোমরা তোমাদের আব্দি ভাই কেউ পাবা, তোমার আব্দি ভাইও আছে। ওকে, তাহলে বালবাস আর্টেরিওসাস, কোনাস আর্টেরিওসাস নাই, কোনাস আর্টেরিওসাস নাই। এরও হৃৎপিণ্ডের কোনো অংশ না, এটা একটা ধমনী। এবং এইখান থেকে রক্ত কোথায় যায়, এখান থেকে রক্ত কোথায় যায় সেই প্রশ্ন যদি আমি করি, আনসারটা হবে এইখান থেকে রক্ত চলে যাবে গিলসে। কোথায়? গিলসে। গিলস মানে কি? ফুলকা। গিলস মানে কি? ফুলকা। এখান থেকে রক্ত কোথায় চলে যাবে? গিলসে। গিলস মানে কি? ফুলকা। ওকে, ডান। তাহলে আমরা মোটামুটি একটা স্ট্রাকচার পাইছি আর কি। এখন আমাদের জানতে হবে কফাটিকা। এখন আমাদের কি জানতে হবে? কপাটিকা। আরেকটা কথা বলে রাখি, এই যে রুই মাছ, এই রুই মাছের যে হৃৎপিণ্ডটা, এই হৃৎপিণ্ডের বাইরে যে আবরণটা, এই আবরণটার নাম হচ্ছে, এই হৃৎপিণ্ডের বাইরে যে আবরণ, এই আবরণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এবং মানুষের হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, এটা জেনে রাখো। আবরণ, হৃৎপিণ্ডের বাইরে যে আবরণ আছে, এই আবরণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আবরণটার নাম কি? পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের বাইরে যে আবরণ, সে আবরণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, এটা সবসময়। আর হৃৎপিণ্ডটা, রুই মাছের হৃৎপিণ্ড, রুই মাছের একটা গহ্বর আছে এখানে বুকের মধ্যে, এই গহ্বরটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বর। গহ্বরটার নাম কি? পেরিকার্ডিয়াল গহ্বর। রুই মাছের হৃৎপিণ্ডটা কোন গহ্বরে থাকে? রুই মাছের পেরিকার্ডিয়াল গহ্বরে থাকে। রুই মাছের হৃৎপিণ্ডটা রুই মাছের কোন গহ্বরে থাকে? পেরিকার্ডিয়াল গহ্বরে থাকে। ঠিক আছে, পেরিকার্ডিয়াল গহ্বরে পেরিকার্ডিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে। কোন গহ্বরে থাকে? কোন গহ্বরে থাকে রুই মাছের হৃৎপিণ্ডটা? পেরিকার্ডিয়াল গহ্বর। পেরিকার্ডিয়াল গহ্বরে থাকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এই রুই মাছের তো সাইনাস ভেনোসাসটা আমরা জানলাম। দেখো সাইনাস ভেনোসাস তোমাদের বইয়ে কি বলছে? ডাক্তার স্কুবিয়া নামক বড় শিলা মিলিত হয় সাইনাস ভেনোসাস সৃষ্টি করে, সাইনোয়াট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামে মুক্ত হয়। আচ্ছা, এখন দেখো এই যে ছিদ্রটা, এই যে ছিদ্রটা, এটা সাইনাস থেকে অ্যাট্রিয়ামে গেছে, এখানে একটা ছিদ্র থাকবে, এটাকে বলা হয় সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্র। এখানে ছিদ্র থাকবে, এই ছিদ্রটাকে বলা হবে সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্র। এখানে ছিদ্র থাকবে। আচ্ছা, আমি এটাকে কপি করি। এই ছিদ্রটাকে বলা হয় সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্র। এটা সাইনাস ভেনোসাস ছিল, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে বালবাস আর্টেরিওসাস। এই জন্য এই ছিদ্রটাকে বলা হয় সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্র। সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্র, সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্র। এবং এই সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্র এখানে একটা কপাটিকা থাকে, এখানে কপাটিকা থাকে যে রক্তটা একদিকে যাইতে পারে, রক্ত যদি একদিকে যায়, এখানে একটা কপাটিকা থাকে। এই কপাটিকার নাম হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা। এই কপাটিকার নাম হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল ভালভ বা কপাটিকা। সাইনোঅ্যাট্রিয়াল ভালভ বা কপাটিকা। সাইনোঅ্যাট্রিয়াল ভালভ বা কপাটিকা, রক্তটা একদিকে যায়। অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার যাওয়ার মাঝখানেও একটা কপাটিকা আছে, এবং এখানে ওটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে। এই ছিদ্রের নাম কি? অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র। এবং কপাটিকাটার নাম কি? অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা। অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার
কপাটিকা। ভেন্ট্রিকল থেকে বালবাস অ্যাড্রেসে যাওয়ার সময়, ভেন্ট্রিকল থেকে ভালভাস অ্যাড্রেসে যাওয়ার সময় এখানে একটা কপাটিকা আছে, বাট এই কপাটিকা আমাদের দরকার নাই। পশ্চাৎ দিকে অবস্থিত, প্রাচীরটি পুরু এবং সম্মুখে ভালভাস। আর এটার প্রাচীরটা পুরু, এটা মনে রাখতে হবে। এটা যে প্রাচীরটা আছে, এই প্রাচীরটা অনেক পুরু হয়, এই প্রাচীরটা অনেক পুরু হয়, এই প্রাচীরটা অনেক পুরু, মনে রাখবা। পুরু প্রাচীর, পুরু প্রাচীর। আমরা জানি সকল ভেন্ট্রিকলের প্রাচীর পুরু হয়, ভেন্ট্রিকুলার প্রাচীরগুলো পুরু হয়, কারণ এর প্রেসার দিয়ে রক্তটা বের করতে হবে। তো এখানে এখানে তোমার ছিদ্রর নামে দরকার নেই, এখানে তোমার কপাটিকার নামটা লাগবে। যে কপাটিকা আছে, কপাটিকার নামটা লাগবে। তো কপাটিকার নামটা কি? ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। কপাটিকার নাম হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। ডান। তা তিনটা কপাটিকার নাম পাইলাম, সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। কোন কপাটিকার অবস্থান কোন জায়গায়, এটা আমরা এখন ইজিলি বলতে পারবো, কোন কপাটিকার অবস্থা কোন জায়গায়। আচ্ছা, তো এই ক্ষেত্রে একমুখী রক্ত সংবহন দেখা যায়, সিস্টোল ডায়াস্টোলের মধ্যে সংকোচন প্রসারণ হয়, এগুলো আমরা বুঝলাম। রক্তনালীতে আমরা পরে যাব, কারণ রক্তনালীটা কঠিন, এখানে আমরা এখনই যাব না। চলো একটু মেন বইটা বের করি। যদি এখানে দুটোর কথা বলছে, বা নরমালি আমরা কার্বন ডাইঅক্সাইডটিকে বেশি পাই, এটাকে বলছে একবর্তনী সংবহন, যেমন মাছের সংবহন। আর দ্বিবর্তনী সংবহন কোনটা? যে সংবহনে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে অক্সিজেন সমৃদ্ধ কার্বন ডাই সমৃদ্ধ রক্ত দুটি পৃথক চক্রে আবর্তিত হয়, তাকে দ্বিবর্তনী সংবহন বলে। যেমন মানুষের ক্ষেত্রে রক্ত সংবহনটা হচ্ছে দ্বিবর্তনী সংবহন, এটা আমরা পারবো। তারপর রক্ত সম্বন্ধিত উপাদান, আমরা জানি রক্ত সম্বন্ধিত উপাদান তিনটা: রক্ত, হৃৎপিণ্ড এবং রক্তনালী। আচ্ছা, প্রথমে আসি রক্ত। রুই মাছের রক্ত লাল বর্ণের, রক্তরস এবং রক্তকণিকা নিয়ে গঠিত। রক্তকণিকা বা দুই রকমের, রক্তকণিকা দুই ধরনের, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকা। তারপরে লোহিত কণিকা ডিম্বাকার, নিউক্লিয়াস যুক্ত, হিমোগ্লোবিন সমৃদ্ধ, লাল বর্ণের। শ্বেত কণিকা অ্যামিবয়েড, নির্দিষ্ট আকৃতিবিহীন, নিউক্লিয়াস যুক্ত এবং বর্ণহীন। ওকে, এগুলো সবই আমরা পড়ে ফেলছি, সবই আমরা দেখে ফেলছি। তারপরে হৃৎপিণ্ড। রুই মাছের ফুলকার দুটির পেছনে লম্বাটে মোচাকৃতির হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াল গহ্বর নামক গহ্বরে থাকে, এবং এর পর্দার নাম কি? পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম আবরণ। দুটা প্রকোষ্ঠ আছে, এটা আমাদের দেখানো দরকার নেই, এগুলো কিছু প্রয়োজন নাই আমাদের। চিত্রটা আমরা দেখছি। সাইনাস ভেনোসাস দিয়ে শুরু করে দেখি কি বলছে। সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস একটি পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ যা হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত। সাইনাস ভেনোসাস প্রকৃতপক্ষে শিরাতন্ত্রের অংশ।
শিরাতন্ত্রের অংশ, এটা শিরা। প্রাচীরের টিস্যু পেশি পেশি গঠিত নয়। দেহের দুপাশ থেকে আগত ডাক্টাস কুভিয়েরি নামক দুটি বড় শিরার মিলনে সাইনাস ভেনোসাস তৈরি হয়েছে। এটা বলছিলাম যে একটা শিরা যদি স্ফীত হয়ে যায় অথবা দুটো শিরা যদি মিলিত হয় এটাকে সাইনাস বলি। এতে শিরা রক্ত জমা হয়। এটি সাইনোয়াট্রাল ছিদ্রপথে অ্যাট্রিয়ামে যুক্ত হয়। এই পথে থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে। কোন পথে? সাইনোয়াট্রাল ছিদ্রপথে। তাহলে ডাক্টাস কুভিয়েরি কি? দেহের দুই পাশ থেকে দুটা শিরা আসে, দেখাই তোমাদেরকে। এটা রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। এই হচ্ছে ডাক্টাস কুভিয়েরি। দেহের সব দিকে দুই দিক থেকে আসা রক্ত, উপরের নিচ থেকে, এই যে নিচ থেকে আসতেছে রক্ত, উপর থেকে আসতেছে রক্ত, নিচ থেকে আসতেছে রক্ত, উপর থেকে আসতেছে রক্ত, এই ডাক্টাস কুভিয়েরি নামক জায়গায় মিলিত হয় এবং সেইখান থেকে একসাথে স্ফীত হয়ে এই জায়গায় এসে তৈরি করা হচ্ছে কি? সাইনাস ভেনোসাস। এটাই বলছে। যাক, এটা আমরা নেক্সট দিন ডাক্টাস কুভিয়েরিকে ভালো করে চিনবো। নেক্সট দিন ডাক্টাস কুভিয়েরিকে ডিটেইলসে শিখবো আমরা, টেনশনের কিছু নাই। আপাতত এইটুকুই দেখি। অ্যাট্রিয়াম একটি পেরিকার্ডের গহ্বরের সম্মুখ পৃষ্ঠপ্রস্থে ত্রিকোণাকার পেশিময় পাতলা পাঁচিল বিশিষ্ট প্রকোষ্ঠ। এটি একদিকে সাইনাস ভেনোসাস, অন্যদিকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথে ভেন্ট্রিকুল উন্মুক্ত হয়। শেষ। এটা ভেন্ট্রিকুলের দিকে উন্মুক্ত হবে, ভেন্ট্রিকুল বা নিলয়। এটি হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ। পেরিকার্ডাল গহ্বর অঙ্কীয় এগুলো দরকার নাই। প্রাচীর পুরু এবং মাংসল বালবাস আর্টেরিওসাসে উন্মুক্ত হয়। ভেন্ট্রিকলের চাপ সৃষ্টি করে ফুলকাতে রক্ত প্রেরণ করে। আমি এটাই বলছি, ভেন্ট্রিকলটা পুরো হয়েছে এই কারণে, এর চাপে রক্ত বের হয়ে সারা দেহের মধ্যে ছড়িয়ে যাবে রুই মাছে। সবশেষে আছে বালবাস আর্টেরিওসাস। রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টেরিওসাস নেই, তার পরিবর্তে বালবাস আর্টেরিওসাস নামক একটি গঠন দেখা যায়। এটা মূলত ভেন্ট্রাল অ্যাওর্টার স্থিত গোলাদেশীয় অংশ। ভেন্ট্রাল অ্যাওর্টা, ভেন্ট্রো মানে কি? অঙ্কীয়, আর অ্যাওর্টা মানে ধমনী, মহাধমনীর মতো আর কি। এই হৃৎপিণ্ডের কোন অংশ নয়। এর হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। লাইনটা দাগায় রাখতে পারো, নীল কালি দিয়ে দাগাই দিই। এটি হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্ত সংবহন নিয়ন্ত্রণ করে। ভেন্ট্রাল অ্যাওর্টাটা কি? ভেন্ট্রাল অ্যাওর্টাটা হচ্ছে, এখান থেকে আসলে ক্লিয়ারলি দেখানো যাবে না, এই যে হৃৎপিণ্ড থেকে প্রথম যে ধমনীটা বের হয় এটাকে ভেন্ট্রাল অ্যাওর্টা বলে। ভেন্ট্রাল অ্যাওর্টা নেক্সট দিন দেখাবো। ভেন্ট্রাল মানে অঙ্কীয়, অ্যাওর্টা মানে ধমনী, মানে মহাধমনী যেটাকে আমরা বলি, ওটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, কারণ এটা অঙ্কীয় দিক বরাবর বের হইতেছে। মনে আছে ডরসাল ভেন্ট্রাল বলেছিলাম। হৃৎপিণ্ডের কপাটিকা, চেস্ট কপাটিকার নাম দাগাও। সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। সর্বোচ্চ জায়গাটা রাখতে পারো সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝে, অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকুলার মাঝে, এটি ভেন্ট্রিকুলো বালবাস অ্যাওর্টার মাঝে অবস্থিত। রক্ত যাতে একদিকে পরিবাহিত হইতে পারে। কপাটিকার প্রধান কাজ কি? রক্তকে একদিকে পরিবাহিত করা। আসো, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। সংকোচন ও পোষণের মাধ্যমে, এটা রিডিং করো। সংকোচন ও পোষণের মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত পরিবহন করে। কপাটিকা সময় নিয়ন্ত্রণের ফলে হৃৎপিণ্ডের অপকোষগুলো রক্ত একপক্ষিতা দেখা যায় এবং এই ধরনের হৃৎপিণ্ডকে একচক্রী হৃৎপিণ্ড বলে, এটা আমরা দেখছি। এই হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কেবল কর্পোরেট অক্সিজেন পর্যন্ত রক্ত বাহিত হয় বলে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস আর্টেরিয়া হৃৎপিণ্ড বলে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে। ডেন্টাল আসছে, চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে। হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত একমুখী প্রভাবে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকায় প্রেরিত হয়। ফুলকা থেকে সারা দেহে হৃৎপিণ্ডে ফিরে আসে। এর ছন্দময় তালে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশে নিয়ন্ত্রিত হয়। প্রথমে সাইনাস ভেনোসাসের সংকোচন ঘটে, পরে অ্যাট্রিয়াম, পরে ভেন্ট্রিকুল, পরে বালবাস আর্টেরিওসাস। মানে একদিক থেকে সংকোচনটা উপর দিকে উঠতে থাকে। প্রতিবার হৃৎপিণ্ডের প্রতি সংকোচনকে বলা হয় সিস্টোল, দাগানো লাগবে না। আর সিস্টোলের পরপরই হয় পোষণ প্রক্রিয়া, যাকে বলে ডায়াস্টোল। হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা এগুলো কাজ করে। তাহলে গতিপথ হচ্ছে সাইনাস ভেনোসাস থেকে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, দেন বালবাস আর্টেরিওসাস থেকে ফুলকা, ফুলকা থেকে সারা দেহ, তারপর আবার হার্ট। পারবো? পারবো? পারা উচিত। রুই মাছের হৃৎপিণ্ড মানুষের হৃৎপিণ্ড পার্থক্য দেখো। রুই মাছের হৃৎপিণ্ড দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট, মানুষের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট।
রুই মাছের হৃৎপিণ্ডে সাইনাস ভেনোসাস নামক উপপ্রকোষ্ঠ আছে। মানুষের হৃৎপিণ্ডে কোনো উপপ্রকোষ্ঠ বলতে কিছু নাই। রুই মাছের ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রাল অ্যাওর্টার উৎপত্তি হয় এবং বালবাস অ্যাওর্টা, বালবাস আর্টেরিওসাস থাকে। আর এখানে সিস্টেমিক অ্যাওর্টা বা মহাধমনী এবং পালমোনারি অ্যাওর্টা বা ফুসফুসীয় ধমনী তৈরি হয়। বালবাস আর্টেরিওসাস নামে কিছু থাকে না। এটা ডাক্টাস কুভিরি নামক দুটি বড় শিরা উন্মুক্ত থাকে। আর এখানে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা থাকে। আর বাকিটা লাগবে না, ওটা আমরা রক্ত অধ্যায়ে পড়বো। এর মধ্যে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হতে পারে, যেটা ভেনাস হার্ট বলে। এখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দূরে হতে পারে মানুষের হৃৎপিণ্ড দিয়ে। রুই মাছের হৃৎপিণ্ডে একচক্রী সংবহন দেখায়, আর মানুষের হৃৎপিণ্ড দ্বিচক্রী সংবহন ঘটে। রুই মাছের হৃৎপিণ্ড ফুলকার সাথে সমন্বয়ে রক্ত সংবহন করে, আর মানুষের হৃৎপিণ্ড ফুসফুসের সাথে সমন্বয় করে রক্ত সংবহন করে। দেখো এখানে না পারার মতো কিছু নাই, এভরিথিং ইজ ইজি ইন হিয়ার। না পারার মতো এখানে কিছু নাই। আচ্ছা, তো এরপর এবার আমাদের বইয়ে আছে রুই মাছের রক্ত সম্বন্ধে। এটা একটু ডিফিকাল্ট, এটা আমি আজকে পড়াবো না, নেক্সট ক্লাসের জন্য থাকবে। শিরা ধমনী তন্ত্রটা নেক্সট ক্লাসের জন্য থাকবে। আজকে আমি তোমাদেরকে রুই মাছের ফুলকা তন্ত্রটা একটু পড়াই দিব। রুই মাছের শ্বসন তন্ত্র আজকে একটু দেখাই দিব আমি তোমাদেরকে। এটা সহজ, এটা সহজ। রুই মাছের শ্বসন তন্ত্র, শ্বসন তন্ত্র আমি যাবো শ্বসন তন্ত্রে, বা তার আগে একটু বই থেকে ওটা লাইন দাগাই। দেখো, শ্বসনের সমুদয় প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করা যায়। বৈষয়িক অন্তঃসন দাগায়ও না, বৈষয়িক প্রক্রিয়ার দরকার নাই। অন্যান্য কঠিনাস্থি মানে অস্থিময় মাছের মতো রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা। যে কান টানলে যেটা বের হয়, বুঝলাম, কানকোয়া, কানকোয়া টান দিয়া বের করে, বলছিলাম লাল লাল টকটকে, ওটাকে বলা হয় ফুলকা। কি বলে? ফুলকা। তোমরা কি বলতে পারবা রুই মাছের কানকোর সাথে ফুলকা কোন পর্দা দ্বারা পৃথক করা থাকে? বলতো, রুই মাছের কানকোর সাথে ফুলকা, লাল লাল যে ফুলকাটা, কোন পর্দা দ্বারা পৃথক করা থাকে? বলো। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। কোন পর্দা? কি পর্দা? ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। রুই মাছের কানকো থেকে ফুলকা ব্রাঙ্কিওস্টেগাল পর্দা দ্বারা পৃথক করা থাকে। আর ফুলকা কয়টা করে থাকে? এই দিকে আছে চারটা ফুলকা, এই দিকে আছে চারটা, তাহলে 4 জোড়া ফুলকা। কয় জোড়া ফুলকা? 4 জোড়া ফুলকা। এইদিকে 4টা ফুলকা, এইদিকে 4টা ফুলকা, 4 জোড়া ফুলকা। কয় জোড়া? 4 জোড়া ফুলকা। ফুলকাগুলো ফুলকা প্রকোষ্ঠতে অবস্থিত। ওই যে ফুলকাটা যে জায়গায় আছে ওই জায়গাটাকে ফুলকা প্রকোষ্ঠ বলে। গলবিলোর প্রতি পাশে একটি করে মোট 2টি ফুলকা প্রকোষ্ঠ থাকে। ফুলকা প্রকোষ্ঠ দেহে বাইরের দিকে অস্থিনির্মিত কানকো দ্বারা আবৃত থাকে। কানকোর পশ্চাৎ কিনারায় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা সংযুক্ত থাকে। শ্বসনের কার্যকর সময় পর্দা ফুলকা প্রকোষ্ঠে পানি দিয়ে দরকার নাই। রুই মাছের প্রতি পাশে গলবীয় 5টি করে মোট 5 জোড়া। আচ্ছা, 5 জোড়া ফুলকা ছিদ্র, এটা আমরা জানি আগে থেকে। 5 জোড়া ফুলকা ছিদ্র আমরা আগেই জানি। ফুলকা ছিদ্র ফুলকা আর্চ দ্বারা পরস্পর হতে পৃথক করা থাকে। রুই মাছের প্রতিটি ফুলকা প্রকোষ্ঠে 4টি করে মোট 4 জোড়া ফুলকা থাকে। ফুলকা আর্চ ফুলকাগুলোকে বহন করে। ফুলকা আর্চ আমরা দেখাবো তোমাদেরকে। আচ্ছা, একটু খেয়াল করো চিত্রটা, চিত্রটা খেয়াল করো, তাহলে এখানে সহজ হয়ে যাবে। এই হচ্ছে রুই মাছের মাথা, এই হচ্ছে কানকো কেটে ফেলা হয়েছে, এই হচ্ছে ফুলকা। মাথা, কানকো কেটে ফেলা হয়েছে, ফুলকা। ঠিক আছে? এই ফুলকা থেকে আমি অল্প একটু অংশ কাটবো, অল্প একটু অংশ কাটবো। অল্প একটু অংশ কাটবো, কাটার পরে আমি এইভাবে দেখতে পারবো। এই যে জায়গাটা, এখানে যে শক্ত যে জায়গাটা, এখানে যে শক্ত যে জায়গাটা, তো ছবি দেখাই দাঁড়ো।
এই যে দেখো, এই দেখো, এই যে রুই মাছ, এই যে কানকো টান দিলে আমরা ফুলকা পাই এবং দেখতে পারতেছি আমরা, এটা রুই মাছ না যদিও, দেখতে পারতেছি আমরা ফুলকাগুলো। ওইটা ওই চিত্র দরকার নেই, আমরা একটা ভালো চিত্র দেখি। এটা মুখ টান দিয়ে দেখাইছে, মুখ টান দিয়ে আমরা দেখবো না। এই দেখো, এই দেখো, এই দেখো, এই ছবিটা দেখো, দেখো কানকোড়া টান দিলে ফুলকাগুলা এমনে দেখা যায়। কানকোড়া টান দিলে ফুলকা এমন দেখো, এই যে দেখো ফুলকাটা কেমনে আছে, 1 2 3 4। এবং রুই মাছ আমি অরিজিনাল দেখালে তোমাদের দেখাইতে পারতাম, 4টা ফুলকা একদম টান দিয়ে দেখা যায় একসাথে, 4টা ফুলকা। এই দেখো, এই দেখো, দেখো, এই দেখো, এই দেখো টান দিছে, বুঝছো তো কোন পাটা টান দিছে, কিভাবে টান দিছে, এই যে দেখো এইভাবে টান দিছে। দেখো তো, দেখতে পারতেছো 4টা, 4টা দেখতে পারতেছো, দেখো তো 4টা ফুলকা দেখা যায়, পোলা পাইন, 4টা ফুলকা কি দেখা যায়, যায়? আচ্ছা, দেখা যাচ্ছে। এই ছবিটা আমি ইয়ে করে ফেলি, ডাউনলোড করে ফেলি, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটাকে আমি স্ক্রিনশট নেব। লাগবে আমার পরে, আসো। এরপরে আমরা কি নিব, ফুলকাতে আরো দেখানোর অনেক জোস জোস জিনিস আছে, আমি তো এখান থেকে সব পাচ্ছি না। হা হা হা, কি তোমরা বুঝবা? ভিতর দিয়ে রক্তনালী চলে গেছে, রক্তনালিকা চলে গেছে। হ্যাঁ, এটাও দিয়ে রাখি, এটাও কাজে লাগবে। এটা একটু যদিও এক্সটেন্সিভ হয়ে যাচ্ছে যদি অনেক, বাট ঠিক আছে, কাজে লাগানো যাবে। ওকে, যতটুকু পাইছি এই দুটো চিত্র আমাদের জন্য এনাফ, মোর দেন এনাফ। কাজে লাগাইতে পারলে দুটোই এনাফ। দেখো দুটো চিত্র আমরা এখানে আনছি, একটা চিত্র, এটাকে সরাই দিই ওইদিকে, পরের দিনে কাজ করব। এটা চিত্র, খেয়াল করো, চিত্রটা খেয়াল করো, মার্চ করে দিলাম। 4টা ফুলকে আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা দেখতে পাচ্ছি ফুলকা, এটা এক সাইডের 4টা ফুলকা। ওকে, তো এই যে দেখতে পাচ্ছি আমরা দাগ দাগ, দেখতেছো দাগ 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 দাগ, এই যে দাগ 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 যেগুলো আছে এগুলোকে বলে ফুলকা রেকার, ফুলকা রেকার, ফুলকা রেকার, রেকার। আমরা যখন রেকারের উপর কাপ পিস রেখে দিই না, এটা হচ্ছে ফুলকা রেকার, ফুলকা রেকার। আর এই যে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে আর্চ, এটা হচ্ছে আর্চ, ফুলকা আর্চ। আর এই যে যেগুলো দেখতে পাচ্ছি লাল 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 যেগুলা, এটা হচ্ছে ফুলকা সূত্রক, এটা হচ্ছে ফুলকা সূত্রক, এগুলো বলে ফুলকা সূত্রক। এইটাকে যদি আমি আলাদা করি তাহলে দেখতে কেমন হবে, যদি আমি আলাদা করি তাহলে দেখতে কেমন হবে? সাদা করতেছি হয়ে যেতেছে কালো। ওকে, খেয়াল করো, এই যে এখান থেকে আমি একটা অংশকে আলাদা করতে যাচ্ছি। এই দেখো লম্বা যেটা আছে, লম্বা যে পাইপের মতো যেটা দেখতে পারতেছি, পাইপের মতো যেটা দেখতে পারতেছি, এইটা বেসিক্যালি এইখান থেকে এতটুকু অংশ ধরো কাটছে, ধরো এখান থেকে এতটুকু অংশ ধরো কাটছে, কাটার পরে এই যে সাদা যেটা চলে গেছে না আর্চ, এই যে আর্চ, এই যে আর্চ, এটা হচ্ছে সেই আর্চ, এটা হচ্ছে সেই আর্চ, 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 এই আর্চের ভিতর দিয়ে রক্ত ঢুকে গেছে।
আর্চের ভিতর দিয়ে রক্তনালিকা গেছে, আর্চের ভিতর দিয়ে, আর্চের ভিতর দিয়ে রক্তনালিকা, রক্ত নালিকা গেছে। এখন আর্চের ভিতর দিয়ে গেছে কিন্তু রক্তনালিকা, তাহলে আমাদের নীলটা দ্বারা আমরা বুঝাবো হচ্ছে শিরা, আর লালটা দ্বারা বুঝাবো হচ্ছে আমরা ধমনী। এটা আর্চের ভিতর দিয়ে গেছে, এই যে শিরা আর ধমনী আর্চের ভিতর দিয়ে গেছে। এবং দেখো এই যে একটা ফুলকা সূত্রকের গুচ্ছ, এটা আবার এইভাবে থাকে, এইভাবে থাকে, এইভাবে দুটা অংশ থাকে, একটা ফুলকা গুচ্ছ, একটা ফুলকা গুচ্ছ, একটা ফুলকা, একটা ফুলকা, দুটা পাতে থাকে এইভাবে। মানে আমি যদি একটা ফুলকা দেখি তাহলে এরকম হবে দেখতে, এরকম, তার পাশে আরেকটা, তার পাশে আরেকটা, তার পাশে আরেকটা, চারটা, এরকম এরকম খুলে থাকে। তার মানে একটা ফুলকার ভিতরে আসলে সুতার সেট কয়টা পাওয়া যায়? একটা ফুলকার মধ্যে সুতার সেট কয়টা পাওয়া যায়? ফুলকা তো একটা কেনা চারটা, একটা কেনা চারটা, একটা ফুটের সেটের মধ্যে সুতা কয়টা পাওয়া যায় বলো? কয়টা সুতা পাওয়া যায়? কয়টা সুতার সেট পাওয়া যায়? ফুলকা সুতার সেট কয়টা পাওয়া যায়? একটা র্যাকের উপর কয়টা সুতার সেট আছে? দুইটা। এটাই এখানে দেখাইছে, দেখো একটু দেখা যাচ্ছে, কিন্তু একটু দেখলে কিন্তু একটু বোঝা যাচ্ছে। এইখানে সেই দুইটা সুতার সেটকে খুব সুন্দর করে আলাদা করে দেখাইছে। সুতার সেট যে দুইটা, এটা সুন্দর করে আলাদা করে দেখাইছে। এটা এটা এখানে বেসিক্যালি দুইটা ফুলকা আছে, এখানে দুইটা ফুলকা, এবং দেখো সুন্দর হয়ে আলাদা হয়ে গেছে, সুন্দর হয়ে আলাদা হয়ে গেছে। ঠিক আছে, সুন্দর হয়ে কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। আচ্ছা, এই দেখো এখানে প্রত্যেকটা ফুলকা দুই সারি সূত্রক বহন করতেছে। খেয়াল করো, আমি যদি এটাকে এইভাবে আঁকাই, নর্মালি যদি আমি এইভাবে আঁকাই, ধরো এখানে আমি আর্চটাকে সাদা কালার দিছি, তাহলে আমি ধরো আর্চটাকে সাদা কালার দিয়ে দিলাম, এই হচ্ছে আর্চ, সাদা কালার দিয়ে দিলাম আর্চ। আর্চটাকে আমি এইভাবে কাটছি, আর্চটাকে আমি মাঝ বরাবর কাটছি, এটা ছিল আর্চ, মাঝ বরাবর কাটছি। তার মানে আর্চের ভিতর দিয়ে আমি শিরা পাচ্ছি, আর্চের ভিতর দিয়ে আমি ধমনী পাচ্ছি, এই দুটোকে আমি দেখালাম, এখানে কাটছি মাঝ বরাবর। এবং এখানে ছিল রেকার, রেখাগুলো কেমন ছিল খেয়াল করো দেখো, রেখাগুলো কেমন ছিল? লম্বা লম্বা লম্বা। তাহলে রেখাগুলো যেরকম ছিল, এগুলো লম্বা লম্বা ছিল, যে দেখো রেখাগুলো, রেখাগুলো লম্বা 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 লম্বা, এই যে রেখার, 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 লম্বা 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 রেখার দিলাম, রেখার, ফুলকা রেখার। এরপরে সুতাগুলো লাল ছিল, তাই না? সুতাগুলো লাল, লাল রংটা ব্যবহার না করে হলুদ রং ব্যবহার করবো আমাদের বইয়ের মতো। তাহলে দেখো সুতাগুলো কেমন, এভাবে এভাবে এভাবে। সুতাগুলো হচ্ছে এইভাবে, এই একটা সুতা, তার পাশাপাশি আরেকটা সুতা, একসাথে দুইটা সুতা, 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 সুতা। ঠিক আছে, এইভাবে থাকে। তো এই হচ্ছে সূত্রক গুলা, ফুলকা সূত্রক, 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 রেখার, আর্চ।
কিছু বলি না, চিত্রটা বুঝো কিনা দেখো, একটু চিত্রটা বুঝো কিনা। হ্যালো হ্যালো ভাইয়া, সাউন্ড নাই। বললাম চিত্রটা বুঝো কিনা দেখো। হ্যালো ভাইয়া, ওয়েব অ্যাপে সাউন্ড নাই। কেন আমার কথা শোনা যাচ্ছে না ওইভাবে? এখন ঠিক আছে। চিত্রটা বুঝো কিনা দেখো। আমি একটু খাইলাম। এটাই দেখাইছি আমি ঢাকায়। এই যে ফুলকা রেকার, ফুলকা আর্চ, তার উপরে দুই সারি ফুলকা হলো ব্রাঙ্ক। এটাকে যদি আমি ঘুরাই দেখি, আর্চ, রেকার, শিরাধমনী, বহির্বাহী অন্তর্বাহী, বহির্বাহী অন্তর্বাহী বলতে বহির্বাহী অন্তর্বাহীকে আমরা নেক্সট দিন দেখবো। একটা হচ্ছে শিরাটা ধমনী, এটা মেমোরি রাখা আপাতত। এই হচ্ছে একটা সুতা, একটা সুতা, মাঝখানে পৃথক করে রাখছে ফুলকা ব্যাপধায়ক, মাঝখানে পৃথক করে রাখছে ফুলকা ব্যাপধায়ক, ইন্টার ব্রাঙ্কিয়াল সেপ্টাম। ওকে, এটাই দেখাইছি, আঁকায় দেখাইছি, এই জিনিসটা আঁকায় দেখাইছি, আর কিছু না। এখান থেকে যেটা আছে একটু যেটা আঁকাইছি এটা এখানে আছে। এই হচ্ছে ফুলকা আর্চ, আর্চের ভিতরে শিরার ধমনী বের হয়েছে, এর নিচে হচ্ছে রেকার, তারপরে সুতা। অর্ধেক সুতা থাকলে হেমি ব্রাঙ্ক, পূর্ণ থাকলে হলো ব্রাঙ্ক, এটাই বলছি আর কি। তো দেখো এখানে আবার আবার রিপিট করি, সমস্যা নাই, আগে যেগুলো মিস করছো আমার ভয়েসে ওই ব্যাপারে কোনো সমস্যা নাই। রুই মাছের প্রতিটি ফুলকা ফুলকা আর্চ ও ফুলকা ফিলামেন্ট নিয়ে গঠিত। প্রতিটি ফুলকা আর্চ অস্থি নির্মিত এবং ভিতর প্রান্ত প্রশস্ত কাটার মতো গঠন করে, একে ফুলকা রেকার বলে। ওই জিনিসের দিকে যেটা ছিল রেকার, এটা খাদ্যবস্তুকে গলবিল থেকে ফুলকা প্রকোষ্ঠে বাধা দেয়। আচ্ছা, রেকার গুলো হচ্ছে খাবার যাতে ফুলকাতে ঢুকতে না পারে, এই জন্য বাধা দেয়। প্রতিটি ফুলকা আর্চ উত্তর অংশে ফুলকা ফিলামেন্ট বা ফুলকা ল্যামেলি ধারণ করে, যেটা ফুলকা সূত্র আমরা বলতেছি। এই দুই সারি প্রত্যেক সারি ফিলামেন্টকে হেমি ব্রাঙ্ক বা ডেমি ব্রাঙ্ক বলে বা অর্ধ ফুলকা বলে। দুই সারি হেমিব্রাঙ্কের মধ্যে ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম থাকে। ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম কোনটা? এই যে দেখো, এটা বলছে এই যে মাঝখানে ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম, যেটা দুই সারি ফুলকাকে আলাদা করে রাখে। ফুলকা এরকম দুই সারি থাকে, এই যে এরকম একই ব্যাপারটা। কারোটা হচ্ছে ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম, এই যে দেখো, এই সাইড থেকে দেখতে এরকম মনে হবে, এই সাইড থেকে দেখতে এরকম মনে হবে। এই যে প্রতিটি ফুলকা দুই সারি ফুলকা ফিলামেন্ট বহন করে, এটাকে একসাথে হলোব্রাঙ্ক বা পূর্ণ ফুলকা বলে। প্রত্যেক ফুলকা ফিলামেন্ট অনেকগুলো ছোট ছোট আড়াআড়ি ভাবে সাজানো প্লেট বহন করে, প্লেটগুলোকে এপিথেলিয়াম দ্বারা আবৃত। প্লেটগুলো এক সারি, অন্তর্বাহী বহির্বাহী ধমনী বিস্তৃত। অন্তর্বাহী বহির্বাহী আমরা এখনো পড়ি নাই, এটা আমরা নেক্সট দিন দেখলে বুঝবো, সমস্যা নাই। ওকে, শ্বসন কৌশল, এটা আমরা এখান থেকেই দেখবো। শ্বসন কৌশলটা আমরা এখান থেকেই দেখবো, এটা তেমন গুরুত্বপূর্ণ না। দেখো কি বলছে, তেমন গুরুত্বপূর্ণ না, পড়বো এখান থেকে, তাহলে আমরা বুঝে যাবো। রুই মাছের দুই ধাপে ক্রিয়া ঘটে, শ্বসন গ্রহণ আর শ্বাস ত্যাগ, এটা আমরা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এক্ষেত্রে ফুলকা প্রকোষ্ঠ শ্বসন পাম্প হিসেবে কাজ করে, শ্বসন পাম্পের মতো কাজ করে ব্যাপারটা, দেখি আমরা। শ্বাস গ্রহণ, পানির অন্তঃপ্রবাহ বা প্রশ্বাস। হাইপোব্রাঙ্কিয়াল পেশি, হাইপোব্রাঙ্কিয়াল, ঠিক আছে। ব্রাঙ্কিয়াল মানে ফুলকার, হাইপো মানে উপরে, মানে ফুলকার উপরের দিকে যে পেশিগুলো আছে। হাইওয়েড আর্চ, এই যে এই জায়গাটা, মাছের মাছের গলার নিচের জায়গাটা। ফুলকা আর্চের ক্রিয়ার গলবিল মুখ গহ্বরে প্রসারণ ঘটে, মানে মূল কথা এটাই বলতে যাচ্ছে যে গলবিল আর মুখটা ফুলে যাবে, এই কথাটা বলছে। এগুলো পরীক্ষা আসে না, জাস্ট জানো। মুখ গহ্বরে প্রকোষ্ঠের আয়তন বৃদ্ধি ঘটায়, অক্সিজেন সমৃদ্ধ পানি বাইরে প্রবেশ থেকে মুখে অভিমুখ দিয়ে মুখ বিবরে গলবিলে প্রবেশ করে, মানে ভিতরে যেহেতু জায়গা ফুলে গেছে, সেখানে এই দিক দিয়ে পানি প্রবেশ করবে ভিতরে, এবং ফুলকা প্রকোষ্ঠে ফুলকাগুলো পানি সিক্ত করে, মানে ফুলকাগুলো ভিজে যায়। এই সময় কানকো সংলগ্ন ব্রাঙ্কিওস্টিকাল পর্দা দেহের বহির্গাত্রের সাথে দৃঢ়ভাবে আটকে থেকে বহিঃফুলকার ছিদ্রপথকে বন্ধ করে রাখে। তখন কি হয়, এই যে ছিদ্রটা বন্ধ হয়ে যায়। তার মানে আবার বলি, বিভিন্ন পেশির কার্যক্রমের ফলে মুখটা খুলে যাবে, ভিতরে গহ্বর তৈরি হবে, মানে ভিতরে অংশটা ফুলে যাবে, মুখটা খুলে যাবে এবং ভিতরে পানি প্রবেশ করবে। এবং তখন এই দুই সাইডের পর্দা, কানকোর সাইডের যে পর্দাটা ঢাকা থাকবে, কানকোর সাইডের পর্দাটা ঢাকা থাকবে, এবং পানি তখন প্রবেশ করবে। এবং
তখন এখানে গ্যাসের এক্সচেঞ্জটা হয়ে যাবে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জটা হয়ে যাবে। এখন কিভাবে ছাড়বে? এ পর্যায়ে মুখ গহ্বর গলবিলের সংকোচন ক্রিয়ার ফলে পূর্বে প্রসারিত প্রকোষ্ঠ আয়তনে কমে যায়, তার মানে এখন সংকোচন হবে, আয়তনে কমে যাবে এবং পানির উপরে চাপ সৃষ্টি করে, ফলে পানির বাঙ্কুস্থিকাল পর্দা খুলে বহির্ফুলকা ছিদ্র পথে বের হয়ে যায়। তার মানে এখন পানি এদিক থেকে বের হয়ে যাবে, পানি এখন এদিক থেকে বের হয়ে যাবে। এটা কিন্তু আটকানো, এটা কিন্তু কপাটিকা দ্বারা আটকায় যাবে, যাতে পানি এইদিকে চলে না যায়। এই সময় মৌখিক কপাটিকা মুখছিদ্র বন্ধ করে রাখে, ফলে ওই পথে পানি বাইরে যেতে পারে না, এদিক থেকে পানি যেতে পারে না। তার মানে আবার বলি আমি, যখন দম নিবে তখন বিভিন্ন পেশির কার্যক্রমের ফলে ভিতরে মুখগহ্বরের ভিতরে গলবিলের ভিতরে জায়গাটা প্রশস্ত হবে, ভিতরে চাপ, আয়তন বেড়ে গেলে চাপ কমে, ভিতরে যেহেতু পানির চাপ কম, পানির চাপ বেশি, তোর মুখ থেকে পানি ভিতরে প্রবেশ করবে, তাই না? এবং তখন সাইড দিয়ে বাঙ্কিস্টিকাল পর্দার ফলে ফুলকা যে ছিদ্রটা আছে, প্রকোষ্ঠের যে ছিদ্রটা বন্ধ থাকে, যার কারণে ভিতরে গ্যাসের এক্সচেঞ্জটা হয়ে যায়। পানি যখন ছাড়া লাগবে তখন ভিতরে চাপ বেড়ে যায়, চাপ বেড়ে গেলে তখন এই কপাটিকা বন্ধ হয়ে যায়। কপাটিকাটা এমন ভাবেই আছে যে তুমি পানি ঢুকাইতে পারবা, এই দেখো ঢুকাইতে পারবা, বাট বের হতে গেলে বন্ধ হয়ে যাবে, ঢুকাইতে পারবা বাট বের হতে গেলে কপাটিকা বন্ধ হয়ে যাবে, কপাটিকা বন্ধ হয়ে যাবে, কপাটিকা বন্ধ, এইদিকে যখন এইগুলো খুলে যাবে, এখন এটা এইদিকে খুলে, তখন পানিগুলো বের হয়ে যাবে, ততক্ষণে গ্যাসের এক্সচেঞ্জ হয়ে গেছে, গ্যাসের এক্সচেঞ্জ হয়ে গেছে, এটাই বলছে। আনুষঙ্গিক অঙ্গ প্রস্তাবে রুই মাছের আদ্যযুক্ত কোনো শোষণ অঙ্গ নাই, তবে কোষিক জালিকা সমৃদ্ধ ব্রাঙ্কিওস্টিকাল পর্দা এবং পটকা শোষণে অংশগ্রহণ করে, এটা তো জেনে রাখতে পারি আমরা। শ্বসনের ক্ষেত্রে ব্রাঙ্কিওস্টিকাল পর্দা এবং পটকা অংশগ্রহণ করে, পটকা আমরা এখনো পড়ি নাই, পটকা নেক্সট ক্লাসে। শ্বসনে শারীরবৃত্ত লাগে না। অন্তর্বাহী ফুলকা দমিতে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বয়ে এনে ফুলকা সূত্রে কোষিক জালিকায় ছেড়ে দেয়। এই সময় শ্বাস নিয়ন্ত্রণকালে অক্সিজেন সমৃদ্ধ পানি ফুলকা সূত্রের উপর দিয়ে চলে গেলে ব্যাপন প্রক্রিয়া গ্যাসীয় বিনিময় ঘটে, রক্ত পানিতে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে ও পানি অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত তখন বহিঃফুলকার ধমনী সাহায্যে গৃহীত। মানে এখানে বলছে যে ওই ফুলকা থেকে কি হবে, ফুলকার ভিতরে কার্বন ডাই অক্সাইড বেশি, ওই কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিবে পানিতে, আর পানি থেকে অক্সিজেনটা নিয়ে নেবে, এইটুকুই বলছে, লাগবে না। পানির স্রোত তন্ত্র, রুই মাছের ফুলকা বিদ্যমান নালী তন্ত্রের মধ্যে সর্বদা পানি স্রোতের বিপরীতে প্রবাহিত, এই প্রবাহিত পানি স্রোত তন্ত্র বলে। এই রক্ত সর্বোচ্চকৃত অক্সিজেন গ্রহণের ফলে লাগবে না। বিপরীতমুখী পানি স্রোত রক্ত হতে অধিক ঘনত্ব অক্সিজেন গ্রহণ থাকে। এটা আমি মেন কথা কি বলছি আমি তোমাদের বলি, এখানে বলতে যাচ্ছে যে পানির মধ্যে যে অক্সিজেনটা আছে সেটা অক্সিজেনের পরিমাণটা বেশি, আর ফুলকার মধ্যে যে অক্সিজেনটা আছে অক্সিজেনের পরিমাণটা কম। পানিতে 80%, ফুলকাতে কম, যার কারণে উল্টা দিকে চলে যায়, অর্থাৎ পানি থেকে অক্সিজেনটা ফুলকাতে চলে যায়, আর ফুলকা থেকে কার্বন ডাই অক্সাইডটা পানিতে চলে যায়। এবারে পানির স্রোতের বিপরীত হয়, পানির যে স্রোত যেদিক দিয়ে ঢুকছে তার উল্টা দিক থেকে হবে, এটাই বলছে এখানে। এই দীর্ঘস্থায়ী ঘনত্ব অতিমাত্রা সৃষ্টি হওয়ার কারণে পানির অক্সিজেন খুব সহজে রক্তে দ্রবীভূত হয়। ফুলকার বিদ্যমান ল্যামেলিগুলো অক্সিজেন শোষণ তল বৃদ্ধি করে, ফুলকা সূত্রের প্রান্তভাগ একে অপরের অতিক্রম করে, ফলে ফুলকা প্রকোষ্ঠে পানি প্রবাহের গতি মন্তর থেকে যাতে গ্যাস বিনিময়কাল দীর্ঘ হয়। মানে বলছে যে ফুলকাগুলো এমন ভাবে ক্রস করা থাকে যে পানিগুলা খুব স্লোলি ঢুকতে পারে, আর পানিগুলো স্লোলি ঢুকলে হবে কি, যে ক্রস করা থাকে, স্লোলি ঢুকলে পানিটা ফুলকাতে বেশিক্ষণ থাকতে পারবে, আর পানিতে ফুলকাতে বেশিক্ষণ থাকলে গ্যাসের এক্সচেঞ্জটা স্লো হবে, যার কারণে অক্সিজেনটা বেশি সময় ধরে নিতে পারবে। এগুলো কিছুই লাগবে না, ঠিক আছে, এগুলো কিছুই লাগবে না। শেষ। আমরা এই চিত্রটা বুঝছি কিনা বলো, এই চিত্রটা বুঝছি কিনা, পরীক্ষা প্রশ্ন এখান থেকে আসে, এমসিকিউটা এখান থেকে আসে, এটা বুঝছি কিনা, ইয়েস অর নো, এই চিত্রটা বুঝছি কিনা, এটা বুঝলে কিছু লাগবে না। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বলো, তুমি এখন বলো, হ্যাঁ বলো। হুম, আমি কি ফোনটা লাউডে দিব? আচ্ছা হ্যাঁ বলো। জি, কথা হচ্ছে ভাইয়া, মানে আমাদের তো প্রায় 4 মাস হয়েছে ফেব্রুয়ারি থেকে, তো এখন পর্যন্ত যতদূর পড়াইছেন, হ্যাঁ বলো। আমি এখনো সিলেবাসটা কমপ্লিট করতে পারিনি, বলতে যতদূর গেছে এতদিনে সব শিক্ষার্থী যতদূর আগাইছে বলা যায় আমি আজকে থেকে এইচএসসি 24 নতুন স্টুডেন্ট, এরকম একটা অবস্থা। আচ্ছা, তোমার হাতে এখন তোমাদের পরীক্ষা কবে বলো তো?
আমাদের পরীক্ষা বলতে আমি তো জানি না, তবে আমাদের কলেজে আপনার এই যে 31 তারিখ থেকে অর্থাৎ এই পরশুদিন থেকে আমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা, দ্বিতীয় মাসিক। আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা তোমার এগুলা বাদ দাও, তোমার টেস্ট পরীক্ষা কবে হতে পারে আনুমানিক তুমি বলো তো? টেস্ট পরীক্ষা আমাদেরকে যেটা বলছে যে আগামী জুনে বা মে থেকে জুনের মধ্যেই হয়ে যেতে পারে। তার মানে তোমার হাতে 1 বছর সময় আছে, প্রায় না 1 বছরের বেশি আছে হিসাব করলে, ধরো 1 বছরই আছে, 12 মাস। জি জি 12 মাস সময় আছে। তো মোটামুটি এইটুক তো তোমরা জানো যে শর্ট সিলেবাস হইতে পারে, ধরো ফুল সিলেবাসই হবে। তোমার বায়োলজিতে চ্যাপ্টার আছে 24টা, ধরে ফুল সিলেবাস ধরলাম, তোমার বায়োলজিতে চ্যাপ্টার আছে 24টা, তোমার হাতে সময় আছে 12 মাস। এক চ্যাপ্টারের জন্য কয় মাস লাগে বলো তো? তাহলে তুমি 1 মাসে কয়টা চ্যাপ্টার পাচ্ছ তাহলে পড়ার জন্য? 2টা চ্যাপ্টার। আমি তোমার একদম এক্সটেন্ড টাইম পর্যন্ত বলতেছি। আচ্ছা তাহলে তুমি 1 মাসে 2 চ্যাপ্টার শেষ করতে পারতেছো। জি ভাই। আমি যে সাইকেল গুলা রান করছি, আমি 1 মাসে কিন্তু 2টা করে চ্যাপ্টার পড়াইছি, যদিও প্রথম সাইকেলে আমি একটু বেশি দ্রুত গেছি। এই যে থার্ড সাইকেল যেটা আমার চলতেছে, 1 মাসে আমার 2টা চ্যাপ্টারই হয়েছে এবং 2 মাসে 4 চ্যাপ্টার, তার মানে সেম প্যাটার্ন। আচ্ছা আমি একটু বেশি দ্রুত আগাচ্ছি বলে আমারটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু তোমার চ্যাপ্টার আছে 24টা, চ্যাপ্টার আছে 24টা, মাস আছে 12টা, তার মানে 1 মাসে 2টা। আমি এভাবেই আগাচ্ছি এখন। তার মানে এখন থেকে আমার সাথে তুমি যদি রেগুলার কন্টিনিউ করো, তাইলে সামনের চ্যাপ্টার গুলো তুমি 1 মাসে কয়টা করে শেষ করতে পারবা? 2টা করে শেষ করতে পারবা। আচ্ছা এই শোনো, বাকি যারা আসো লাইভে আসো, ক্লাস শেষ, আমরা যতটুকু পড়ানোর আজকে শেষ। এই চিত্র বুঝলে অলোকে, এই চিত্র কি বুঝছো কিনা ক্লিয়ার? তুমি তো লাইনে থাকো, এই চিত্র কি বুঝছো সবাই কমেন্টে? এই চিত্র বুঝলে আর কিছু লাগবে না, ওই শ্বসন কৌশল এগুলো পরীক্ষায় আসে না, এই চিত্র মেইন। এই চিত্র বুঝলে অলোকে। আমার ক্লাস শেষ, বাকিরা আমি যে কথাগুলো বলতেছি শোনো, আর নাহলে চলে যাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ এখন বলো তুমি। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে, তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন চ্যাপ্টার শেষ করবো। ওকে, তো যেটা বলছিলাম 1 সপ্তাহে 1 মাসে তুমি 2টা চ্যাপ্টার শেষ করতে হবে তোমার, এবং আমি কিন্তু ওইভাবে আগাইতেছি। তো আমার সাথে আগাইলে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। জি ভাই ইনশাআল্লাহ আমি এভাবেই টার্গেট নিছি, ডিসেম্বরের মধ্যে। পরশুদিন গাইডলাইন সেশনে বলছিলেন ডিসেম্বরের মধ্যে শেষ হবে, এটা আমি আশা করতেছি, এবং ফুল সিলেবাসই হয়ে যাবে। ফুল সিলেবাসই হতে পারে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। যেমন ধরো জুলাই মাসের 1 তারিখে তোমার সাইকেল 4 শুরু হবে এবং সেটা আগস্টে শেষ হবে, বা ধরো সেপ্টেম্বরে শেষ হবে, সেপ্টেম্বরের শুরুতেই শেষ হয়ে যাবে। তাহলে সেপ্টেম্বরের আগেই তোমাদের পানি বিজ্ঞান শর্ট সিলেবাস শেষ। তাহলে পানি বিজ্ঞানের চ্যাপ্টার বাকি থাকবে কয়টা? 8, 9, 10, 11, 5টা চ্যাপ্টার বাকি থাকবে। তাহলে 5টা চ্যাপ্টার বাকি শেষ করতে আমার কয় মাস লাগবে? 2 মাস। জি ভাই। তাহলে অক্টোবর নভেম্বর, নভেম্বরের মধ্যে আমার পানি বিজ্ঞানের আমার পুরো বই শেষ হবে, এবং উদ্ভিদ বিজ্ঞানও আমার নভেম্বর ডিসেম্বরের মধ্যে শেষ হবে। মানে মোদ্দা কথা হচ্ছে যে আমার এই সাইকেল কন্টিনিউ করলে ডিসেম্বরের মধ্যে একটা স্টুডেন্টের পুরো বই শেষ হবে, ফুল সিলেবাস তার আগে শেষ হয়ে যাবে, পুরো বই শেষ হয়ে যাবে। তাইলে এখন তোমার চলে মে মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে 6 মাস তুমি আমার সাথে কন্টিনিউ করতে পারবা। জি ভাই। আর আগের যেগুলো শেষ হয়েছে সেগুলো করার জন্য তো তুমি আবার পরে টাইম পাচ্ছ, বা এর মাঝখানে তুমি টাইম পাচ্ছ। তাহলে তোমাকে এখন যেটা করতে হবে, 1 মাসে 2টা চ্যাপ্টার না, 1 মাসে তোমাকে 3টা চ্যাপ্টার করতে হবে। কি বলছি বুঝছো? তো তুমি আগে পিছিয়ে গেছো 10 দিন করে হাতে টাইম। 10 দিন এভাবে দেখার দরকার নাই। তুমি দেখো এক চ্যাপ্টারে 10 দিন লাগে না, সব চ্যাপ্টারে 10 দিন লাগে না। যেমন পানি বিভিন্ন শ্রেণীবিন্যাস পড়তে তোমার 10 দিন লাগবে না। জি ভাই। ওরা তোমার 4-5 দিনই শেষ হয়ে যাবে। জি। কিন্তু আবার এই যে হাইড্রা কাশ্মীরি মিমাস, এটা পড়তে তোমার বেশি সময় লাগবে, কারণ চ্যাপ্টার তো একটা ভিতরে আবার 3টা। জি জি। কোষ গঠন পড়তেই তোমার লেগে যাবে 1 মাস। জি। কিন্তু কোষ বিভাজন তোমার 3-4 দিনের ব্যাপার। তো ওইভাবে করে ব্যালেন্স করতে হবে তোমার। তো মোদ্দা কথা এটাই যে 1 মাসে নরমালি তুমি পাইতা হচ্ছে 2টা চ্যাপ্টার, এখন তোমার কয়টা করে করতে হবে? 3টা। তার মানে আমার যে সামনের যে সাইকেল গুলো আছে এগুলো তুমি রেগুলার করবা, এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। এটা রেগুলার করলে তোমার 1 মাসে কয়টা করে চ্যাপ্টার শেষ হবে? 3টা করে। 2টা করে আমার সাথে করলে। আপনার সাথে 2টা করে। আর তুমি নিজে কয়টা করবা? একটা করে করবা। তার মানে চাপ নেওয়ার কিছু না। এখন তুমি যদি সাইকেল 1 এর ক্লাসগুলা তাড়াহুড়া করে শেষ করতে যাও, পারবা না। তুমি কি করো, সাইকেল 1 এর একটা চ্যাপ্টার টার্গেট নাও সামনের মাসে, কোষীয় গঠন টার্গেট নাও, আর সাথে আমারগুলা কি করা যাবে না, মিস করা যাবে না। তাহলে আমার সাইকেলে 1 মাসে 2টা চ্যাপ্টার হয়ে গেল, আগের সাইকেলের একটা হয়ে গেল। সেম পরের মাসে আমার সাইকেল শেষ এবং আগের সাইকেলে অর্ধেক শেষ। এখন ভাই কথা হচ্ছে কি, মানে এটা তো আপনার সাইকেলের কথা বললেন, এখন অন্যান্য ভাইয়া কিভাবে করতে হবে, তাদের সাথে যোগাযোগ করার কোনো ওয়ে নেই। তাহলে অন্য সাবজেক্টগুলো এই একই উপায়, একই প্যাটার্নই ফলো করো তুমি। মেন কথা তুমি যে কথাটা বললে না, আমার ভালো লাগছে, যে
দাঁড়াও আমি কল ব্যাক করি। এমন আমি খাইতেছি, ওটা আমার টাকা শেষ, আমি কল ব্যাক করি। শোনো, তো যেটা বললাম যে তোমার এই কথাটা আমার ভালো লাগছে যে ভাই আমি আজকে থেকে নতুন স্টুডেন্ট। এই যে তুমি নতুন ভাবে বুঝছো যে আমার ভুল হয়েছে, আমি এখন শুরু করতে চাই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নাম জানো? জি, হাসনাত শুভ্র। ওই ইউটিউব চ্যানেলে ঢুকলেই সেদিন আপনার ভিডিওটাও তো দেখলাম, ওই যে অনেক আর্জেন্টিনার জার্সি পরে। আচ্ছা ওইটা তো দিছি, বাট আমার চ্যানেলে ঢুকলে একদম হোমে গেলে একটা ভিডিও আসবে, একদম হোমে গেলে শুরুতে একটা ভিডিও আসবে। ভিডিওতে যাওয়া যাবে না, হোমে থাকতে হবে। ভিডিওর টাইটেলটা হচ্ছে অনেক পড়া জমে আছে কিভাবে শুরু করব। তুমি আজকে এই ভিডিওটা দেখো। নিড ওয়ান্ট দিয়ে একটা ভিডিও দিছিলেন তো, দেখছি। হ্যাঁ 1 2 মানে 7টা স্টেপে ওটা দেখো। আর আমি যে প্রসেসটা ফলো ওইটা পুরোপুরি ফলো করা লাগবে না। আমি যে প্রসেসটা তোমারে বলছি ওইটা হচ্ছে কাদের জন্য যাদের অনেক জমে আছে। তোমার কি অনেক জমে আছে? তোমার তো অনেক জমে নাই। আমাদের তো শুরুই হলো কিছুদিন হলো। হ্যাঁ অনেক জমে, ওটা অনেকের জন্য। সো আমি যে প্রসেসটা তোমারে বলছি এইটা এবং ওইটারে মিক্স করো। আচ্ছা ভাই। তাইলে তোমার আরেকটা সত্যি কথা বলি, বায়োলজি বা যে কোনো সিলেবাস, বিশেষ করে বায়োলজি সিলেবাস 6 মাসের ব্যাপার। 6 মাসে তুমি পুরো 24টা অধ্যায় করতে পারো। আমি তোমাদের সৌর ভাই করছি কলেজ লাইফে, 6 মাসে পুরো বায়োলজি বই শেষ করছি আমি। অন্যান্য সাবজেক্টও পড়ছি তো, তাই না? 6 মাসে পুরো বায়োলজি, তোমার হাতে আছে মিয়া 1 বছর সময়। আমি 6 মাসে পুরো বায়োলজি শেষ করছি। বায়োলজি না, সব শেষ করছি। বায়োলজি ভালো করে শেষ করছি, মেডিকেলের মতো করে প্রিপারেশন নিয়ে। আমি তো এখানে মেডিকেলের মতো করে পড়াই দিছি। তা আমি যদি 6 মাসে মেডিকেলের মতো প্রিপারেশন নিয়ে বায়োলজি শেষ করতে পারি, তোমার মেয়ে আছে 12 মাস, তুমি এত ডরাও কেন? কোন দুঃখে ডরাও তুমি? ভয় পাইলেই শেষ। কি বলছি বুঝছো? ভয় পাবো না, তাই আর হচ্ছে বাকি সাবজেক্টগুলো এই প্যাটার্নেই করো, বাট প্যাটার্নটা তোমার নিজের বানাইতে হবে। জি আচ্ছা, আমি নিজের প্যাটার্নে শেষ করলাম। হ্যাঁ, এবং এভাবে পড়ি 1 বছরে কি মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়া? আরে 1 বছরে আমি 6 মাসে বায়োলজি শেষ করছি এবং লাস্টে 7-8 মাসে আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিছি। ঠিক আছে? অবশ্যই সম্ভব, কোনো বিষয় না। আমার একটা স্টুডেন্ট, আমি যখন অফলাইনে পড়াইতাম 2018-19 সালে আমার একটা স্টুডেন্ট ছিল, তার আমি লাস্টের 5 মাস কি 6 মাস পাইছিলাম। ওই 5-6 মাস পড়ায় ওই মেয়ে এখন দিনাজপুর মেডিকেলে পড়ে। এটা কোনো বিষয় না, পারবা। আচ্ছা ভাই, ঠিক আছে, দোয়া করেন ভাই। আর যদি কোনো প্রয়োজন হয় নক দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, এখানে যারা শুনছো আজকে লাইভে, তোমাদের অনেকেরই এই প্রবলেমটা ছিল, তাই না? এই জন্য আমি লাউডের সাথে কথা বললাম। অনেকেরই প্রবলেমটা ছিল না? ছিল তো? বুঝছো কি বলছি? আমার ক্লাস শেষ, একটা কাজ করবো। ভাইয়ানা অসুস্থ তো কি করবো? অসুস্থ পড়ানো তো লাগবেই, শরীর তো ভালো লাগতেছে না, শরীর টলতেছে, বসে গেছি আমি, বসে কথা বলতেছি, সামনে এসে দাঁড়াতে পারতেছি না। কিন্তু পড়াইতে তো হবে, তাই না? পড়াইলে শরীরের সমস্যা। আমার একটা সমস্যা হচ্ছে ক্লাসের আগে টের পাই কেমন কষ্ট লাগে, ক্লাসে দাঁড়ালে কিছু বুঝি না যে কেমন লাগতেছে। ক্লাস শেষ হওয়ার পরে বুঝি ওরে ঠেলা। যাই হোক, তো আমি একটা কাজ করবো, নেক্সট ক্লাসে আমার একটা ফোন নাম্বার ওপেন করে দিব। ফোনে তোমাদের সাথে একটু কথা বলবো নেক্সট ক্লাসে। ফোনে একটা নাম্বার আছে, ওটা ওপেন করে দিব। এটা তোমার মেইন নাম্বার, এটা পাবলিক করা যাবে না। আমার আম্মুর যে নাম্বারটা, ওই নাম্বারটা পাবলিক করে দিব না। আমার আম্মুর তো আর ফোনটা না, আম্মুর তো আর নাই, ফোনটা আছে, সিমটা আছে, ওটা পাবলিক করে দিব না ইনশাল্লাহ। তোমাদের সাথে ফোনে কথা বলে, ওয়েব অ্যাপে কথা বলতে ইচ্ছা করে না, কারণ ওয়েব অ্যাপে দিলে সবাই বুঝ শুরু করে দেয়, সবাই গ্যাঞ্জাম শুরু করে দেয়, পরে কিছুই বুঝি না। একজন ফোন দিবা, ফোন দিয়ে কথা বলবা, ওটাই বেটার, তাই না? ঠিক বলছি না? ভালো আইডিয়া না? এটা নেক্সট দিন ইনশাল্লাহ। নেক্সট দিন যদিও হবে কিনা জানি না, কারণ নেক্সট দিন অনেক কিছু পড়াইতে হবে। সমস্যা নেই, এখন থেকে আমরা এইভাবে করবো ইনশাল্লাহ। ओके, তাহলে জায়গা, আল্লাহ হাফেজ। अच्छा चलता हूँ, दुआ में याद रखना।